যখন আমার জব ছিল না, আমি র্যান্ডমলি অনেক ক্লায়েন্টের সাথে অনলি কমিশন বেজে কাজ করেছি। ওরা আমাকে আগেই বলে দিয়েছে, যেহেতু তোমার এক্সপিরিয়েন্স নাই, তোমাকে আমরা কোনো স্যালারি দেবো না। যখন সেল হবে ইউ উইল গেট পেইড, ইফ ইউ ডোন্ট মেক এনি সেল, নো পেমেন্ট। জাস্ট ফর দ্য সেক অফ এক্সপিরিয়েন্স আমি এগ্রি করলাম। আচ্ছা, বাংলাদেশে বসে যখন বাইরের জন্য লিড জেনারেশন করা হয় ফেসবুক অ্যাডসে, তখন লোকেশনগুলো কেন টার্গেট করেন? ফ্রিল্যান্সিং এর জার্নিতে জব সিকিউরিটি নাই। অনেক তোমার কম। এখন জব আছে, কাল তোমার জব নাও থাকতে পারে। একটা এজেন্সি যদি যার টাকা আছে, ও যদি কোল্ড ইমেল করতে চায়, ওর কেমন খরচ পড়বে টোটাল? খালিদ ফারহান ভাইয়ের একটা আইডিয়া বা একটা সাজেশন খুব ভালো আমার কাজে দিয়েছে, সেটা হচ্ছে ডোন্ট ওয়েট আনটিল ইউ বিকাম এক্সপার্ট, whenever you learn something start applying it. আমরা কি যে কোনো নিশে এরকম একটা এজেন্সি তৈরি করতে পারবো, লাইক লেটস সে ডিজাইন অর ভিডিও এডিটিং? Like most of the time I don't go for pricing in the very beginning. Sometimes client ask me how much do you charge for that. I mean pricing তো chatting এ discuss করি না। আচ্ছা, সো আমরা যদি লিড জেন এগুলো নিয়ে কথা বলতেছি, টুলস একটু সাজেস্ট করেন যেগুলো একজন যে দেখতেছে ও শিখে ডেভেলপ করে কাজ করতে পারবে। It's not like we don't have potential, we don't have skills. We have lots of skills. The thing is that we are lacking behind is communication. We cannot convey our message. Hey guys, welcome to the Passive Journal podcast. আজকে আমাদের এপিসোডটা একটু স্পেশাল বিকজ আমাদের সাথে আছে মনির ভাই, যে প্যাসিভ জার্নাল সাকসেস স্টোরি থেকে আমি নিয়ে আসছি যাকে। অ্যান্ড আমরা একটু জানি ভাই আপনি কি করেন না করেন, একটু নিজের ব্যাপারে একটু বলেন। I've been doing freelancing since 2020. লকডাউন থেকে ফ্রিল্যান্সিং এর জার্নি আমার শুরু, আচ্ছা, এবং আমার জার্নিটা একটু ইউনিক। Before I started my journey, I didn't have enough idea about freelancing, to be honest. The only thing I know যে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে ফটো এডিটিং, গ্রাফিক্স ডিজাইনিং, দ্যাটস ইট। অ্যান্ড আমার ফটো এডিটিং, গ্রাফিক্স ডিজাইনিং এ খুব একটা ভালো আইডিয়া ছিল না। আই এম নট দ্যাট ক্রিয়েটিভ। আচ্ছা, সো যখন লকডাউন হলো, এভরিওয়ান ওয়াজ লাইক লুজিং দেয়ার জব। Yeah. ইউ নো দ্য সিচুয়েশন, হোয়াট হ্যাপেন্ড ব্যাক দেন। তখন আই ওয়াজ লাইক ক্রেজি, ডেসপারেট টু গেট আ জব। কি করব। অল অফ আ সাডেন one of my friends, he sent me a link from bdjobs.com. আচ্ছা, সেখান থেকে আমার একটা কল সেন্টার এসে আমাকে লিঙ্ক দেয়, এই কল সেন্টারে তোমার রিক্রুটমেন্ট হচ্ছে, তুমি চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারো। কল সেন্টারটা হচ্ছে তোমার উত্তরায় লোকেটেড, নাম হচ্ছে সুপারটেল। Okay. ওরা আমাকে কল দিল লকডাউনে, আমার ইন্টারভিউ নিল ওভার দ্য ফোন, এবং আমাকে কিছু কন্ডিশন দিল যে লকডাউন যদি ওপেন হয়ে যায় তখন তোমাকে আসতে হবে, এসে কাজ করতে হবে। বাট অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আই নিড মানি, সো ফর দ্য সেক অফ গেটিং দ্য জব আই অ্যাগ্রিড। আচ্ছা, যদি আমি জানি যে লকডাউন হয়ে গেলে আমি যাবো না, বাট আমি অ্যাগ্রি করলাম। ওখান থেকেই আসলে আইডিয়াটা পাওয়া। ওরা যে কাজটা করে বেসিক্যালি, পাপা জনস একটা রেস্টুরেন্ট আছে পিজা, ওরা ওদের অর্ডারগুলো এখান থেকে কল সেন্টারটা এখানে ডাইভার্ট করে, এখানকার ছেলেপেলেগুলো কলটা রিসিভ করে এবং পিজার অর্ডারগুলো নেয়। এটা কি লাইক ইউএস এর পাপা জনস? ইউএস এর পাপা জনস, এখান থেকে অর্ডার করে স্টেট whenever they call to order pizzas, we get the call actually. সেই তো। আচ্ছা, নাইস। ওখান থেকে একটা আইডিয়া জেনারেট হলো যে এরা যদি এখান থেকেই বাংলাদেশে বসে ওখানকার কল সেন্টারটা অপারেট করতে পারে, there must be some other restaurant or other office that are call center agent, অথবা they're looking for call center agents. তখন I started looking for this kind of project, যে আমি এখন কোনো ক্লায়েন্ট ধরতে পারি কিনা। আর you know how Facebook algorithm works. Whatever you look for, whatever you search, it will start showing you that thing. So gradually after 2 months আমার হোম স্ক্রিনে এই ধরনের তোমার রিমোট জবের বিশেষ যেগুলো আমার হোম স্ক্রিন আসা শুরু করলো। অল অফ আ সাডেন একটা পাকিস্তানি একটা লোক, নাম হচ্ছে মল্লিক রশিদ, আমি ওর ফ্রেন্ড না, ওকে আমি ফলো দিয়ে রাখেন কিছুই না। ও একটা ইউএস এর একটা কোম্পানির একটা জব সার্কুলার পোস্ট করে, জাস্ট বিকজ আমি ওই ধরনের জিনিসগুলো সার্চ করছিলাম বলে রিমোট জব আমার এখানে চলে আসে। ওকে, নাইস, অসাম। হ্যাঁ, তো আমি ওকে নক করলাম, ও আমাকে কল করলো মেসেঞ্জারে। হি টুক মাই ইন্টারভিউ অ্যান্ড হি থট ওকে ইউ আর দ্য ফিট গাই, ইউ আর পারফেক্ট ফিট। তো ও আমাকে কানেক্ট করিয়ে দিল ওই কোম্পানির যে ম্যানেজার, তার নাম ছিল টনি। আচ্ছা, আমার সাথে কানেক্ট করিয়ে দিল। কোম্পানির নাম হচ্ছে মেডিকেল মিডিয়া, আচ্ছা, অ্যান্ড দে ইউজ টু সেল ইন্স্যুরেন্স, মেডিকেয়ার, মেডিকেড টু ইউএসএ হোম ওনার্স। হ্যাঁ, তখন আমি তার সাথে কথা বললাম। কথা বলার পর সে বললো ঠিক আছে, আমার কোথায় এক্সপিরিয়েন্স আছে, আগে কোথাও কাজ করেছো কিনা। আমি বললাম আমি পাপা জনসে কাজ করছি 6 মান্থের মতো, এছাড়া আমার রিমোট জবের আর কোনো এক্সপিরিয়েন্স নাই। ও বললো ইউ সাউন্ড গুড, তুমি কথা বলতে পারো ভালোই, ঠিক আছে ওকে। তোমার কম্পিউটারের কনফিগারেশন কেমন? আমার কম্পিউটারের কনফিগারেশন তখন ডুয়েল কোর ছিল আর 4 GB র্যাম ছিল। ও বলে এটা ইটস নট গুড ইনাফ, তোমার একটা ভালো কনফিগার লাগবে। আমি বললাম কত? মিনিমাম কোরাই 3 আর 8 GB লাগবে। ওকে, আমি আমার কম্পিউটার সেল করলাম। অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আই ডিডন্ট হ্যাভ ইনাফ মানি টু বাই এনি কম্পিউটার, টু বি অনেস্ট। ওকে, আমি কম্পিউটার সেল করলাম 20,000, আমার ফ্রেন্ড থেকে আমি ধার নিলাম 35,000, অ্যারাউন্ড 55,000-এ আই গট মাই নিউ কম্পিউটার। আমি তখন এর সাথে কাজ শুরু করলাম। আই স্টার্টেড মাই ফ্রিল্যান্সিং জার্নি ইন টেলিমার্কেটিং। আমি কল করতাম র্যান্ডমলি
বেসিক্যালি কাস্টমার সাপোর্টের মতোই তাই না টেলিমার্কেটিং? র্যান্ডমলি বাসা বাড়িতে কল করতাম, আর ইউ পেইং আউট অফ এ পকেট ফর দ্য ইন্স্যুরেন্স, ইফ ইউ ভিজিট এ ডক্টর ডু ইউ পে ফ্রম ইউর পকেট। সো ওখান থেকে আমি এই সেলসের এক্সপিরিয়েন্সটা ধীরে ধীরে এখান থেকে গ্যাদার আমার গ্রো করে, এবং ইউএসের মাইন্ডসেটটা, ওদের কালচারটা ধীরে ধীরে বুঝতে পারি। র্যান্ডম মানুষের সাথে কথা বলার এক্সপিরিয়েন্সটা আমার ওখান থেকে আসলে আসে। এবং প্রথম দিকে অনেক রিজেকশন, অনেক মানুষ ফোন দিয়ে বলতো তুমি আমাকে ফোন করবে না, এফ ওয়ার্ড ইউজ করতো, এগুলো নর্মাল ওদের জন্য, ঠিক আছে, যে আমাকে কেন ফোন করতো, ভাবতো স্ক্যামার বিকজ অফ মাই অ্যাকসেন্ট। ওয়েন এভার আই কল দে ইমিডিয়েটলি লাইক ওরা বুঝতে পারতো মেবি ইউ আর ইন্ডিয়ান অ্যাকসেন্টের কারণে, তো ওরা আমাকে রিজেক্ট করতো। আমার সেলটা ছিল খুব কম, জাস্ট বিকজ অফ দ্যাট আফটার 5 months আই লুজ মাই জব। ওকে, ওই কোম্পানি আমাকে রাখলো না, তোমাকে দিয়ে সেল হচ্ছে না। এরপরে আমি আবার 2 মাস, আচ্ছা এরকম কোম্পানিতে টেলিমার্কেটিং এর টাকা কেমন দিত? দে অফার্ড মি $3 per hour, বরাবর? আচ্ছা, এবং এভরি সেল দ্যাট আই মেক, আমার থেকে যত সেল আসবে সেটার জন্য $10 এক্সট্রা। আর কত আওয়ার্স ওয়ার্ক করা যেত? 8 hours, আর ওভার টাইমও অ্যালাউ করতো। ম্যাক্সিমাম আমার ওখানে ওই ক্লায়েন্ট থেকে আসতো অ্যারাউন্ড 500 to 700, ইন বিটুইন 500 আচ্ছা, to 700। ওকে, নাইস। তখন ডলারের ছিল 80-83, বুঝতে পারছি। 40-50 কাছাকাছি হতো। দ্যাট পয়েন্ট অফ টাইম ইট ওয়াজ ইনাফ ফর মি, ঠিক আছে। এরপর আমার 2 মাস আবার জব নেই, বাট আমি একটা জিনিস করতাম, আমি যেখানেই মানে রিমোটলি কাজ করি সেখানকার যে কলিগ বা যে টিমমেটগুলো থাকে তাদের সাথে বন্ডিং করার চেষ্টা করতাম, কারণ তারাও রিমোটলি জব করছে এবং তাদের অবশ্যই আইডিয়া আছে, ওরা অবশ্য কোনো না কোনো ক্লায়েন্টের সাথে আগে কাজ করে এসছে। এই থিঙ্কিংয়ে আমাদের সাথে বন্ডিং করার চেষ্টা করতাম, জানার চেষ্টা করতাম তুমি আগে আর কোনো ক্লায়েন্টের সাথে কাজ করেছো কিনা, বা তুমি এখন কোনো ক্লায়েন্টের টাচে আছো কিনা। এখান থেকেই আসলে আমার জার্নি। আমার একটা ফ্রেন্ড আছে, মিশরে থাকে, নাম হচ্ছে মাজেদ, ঠিক আছে। ও 2 মাস পরে অল অফ আ সাডেন সে আমাকে মেসেঞ্জারে নক দেয়, তুমি কি জব খুঁজছো কিনা, তোমার জব লাগবে কিনা। সে আবার আমাকে একটা ইন্স্যুরেন্স কোম্পানির জব অফার করে, কোম্পানির নাম হচ্ছে ভার্সেটাইল মার্কেটিং। অ্যান্ড আমরা দুজনেই ইন্টারভিউ দিই। লাকিলি আই গট সিলেক্টেড অ্যান্ড হি গট রিজেক্টেড। এরপর সেই কোম্পানিতে কাজ করলাম। এরপর ও সুইচ করলো আরেকটা কোম্পানিতে, আইটিডি ক্লাউড নামে একটা কোম্পানি আছে যারা ইন্টারনেট সেল করতো। টেলিমার্কেটিং এর জার্নি চলছে আমার এই পর্যন্ত, টেলিমার্কেটিং এর জার্নি। তো ও যখন এই কোম্পানিতে জয়েন করলো, দেন আমাকে আবার নক করলো, তুই এখানে চলে আসতে পারিস। এই টাইমে এইবার ও ভুলটা আর করেনি, এবার ও জয়েন করার পরে আমাকে নক দিয়েছে, তুই এখন ট্রাই করতে পারিস। আচ্ছা, তখন আমি ওখানে জয়েন করলাম। তারা আমাকে অফার করলো 500 per month বেসিক, প্লাস every sale that you make you will be getting like $10-20 সেম টেলিমার্কেটিং এর উপর। টেলিমার্কেটিং এর উপর। জাস্ট এই টেলিমার্কেটিংটা বেসিক্যালি কি, একটু জাস্ট অডিয়েন্সের জন্য আমরা বলি, জাস্ট কল দিয়ে সেল করতে হয়, দ্যাটস ইট। কোল কলিং করা, কোল কলিং, হ্যাঁ, কোল কলিং, র্যান্ডমলি কল করতে হবে। ইউ উইল বি গিভেন আ স্ক্রিপ্ট about the product, about the service, and you have to tell them, you have to pitch them. If they are interested, then you have to book the appointment, and the closer of their team will close the deal. ওকে, আই গেট ইট, অসম, ইয়া। I didn't basically close any deal. হ্যাঁ, আমি জাস্ট অ্যাপয়েন্টমেন্ট বুক করে বুঝতে দিলাম। পারছি। এরপর তোমার 3 মাস চললো, 3 মাসে আমার সেল হলো মাত্র একটা। আচ্ছা, এই 1 বছরের জার্নি আমার টেলিমার্কেটিং, এবং এরপরে আবার আমার জব নাই। এদিকে আমরা 2021-এ আসলাম। 2021 আসলাম, 2020 থেকে 2021 আসলাম। এর মাঝে যখন আমার জব ছিল না, আমি র্যান্ডমলি অনেক ক্লায়েন্টের সাথে অনলি কমিশন বেজে কাজ করেছি। ওরা আমাকে আগেই বলে দিয়েছে, যেহেতু আমার এক্সপিরিয়েন্স নাই, তোমাকে আমরা কোনো স্যালারি দেবো না, যখন সেল হবে ইউ উইল গেট পেইড, ইফ ইউ ডোন্ট মেক এনি সেল নো পেমেন্ট। আচ্ছা, জাস্ট ফর দ্য সেক অফ এক্সপিরিয়েন্স আমি অ্যাগ্রি করলাম, কারণ আমার জানা দরকার এই ফিল্ডে কী কী ধরনের সফটওয়্যার ইউজ হয়, কী কী ধরনের প্রোডাক্ট সেল হয় কোল কলিংয়ে বা অ্যাপয়েন্টমেন্ট সেটিংয়ে। এই জানার জন্য আমি 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 সপ্তাহ অনেকগুলো কোম্পানিতে কাজ করলাম। কাজ করার পরে এগুলো আমার রেজিউমেতে অ্যাড করলাম। আচ্ছা, আই ওয়ার্ক ফর দেম 2 weeks, বাট ইন মাই রেজিউমে আই মেনশন 1 year, 2 years, ঠিক আছে। আচ্ছা, এরপর তোমার অগাস্টের দিকে আমার টার্নিং পয়েন্টটা হয়। অগাস্টের দিকে আমি একটা বিগ একটা এজেন্সির সাথে কানেক্টেড হই থ্রু ফেসবুক। ওকে, ফেসবুকের সাথে কানেক্টেড হওয়ার পরে ওদেরকে আমি নক করি। ওরা যেটা করে, ওরা বাইরের এজেন্সি না দেশের? বাইরের। আচ্ছা, ওরা যেটা করে, ওরা ইউএস এর যারা এজেন্সি ওনার তাদের জন্য ভিএ ম্যানেজ করে দেয়, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, ভার্চুয়াল, হ্যাঁ, তো ওদেরকে নক করলাম, ওরা আমাকে আমার ইন্টারভিউ নেয়। ইন্টারভিউ নিয়ে বললো, ওকে, আমরা ইন্টারভিউ রেকর্ড করে রাখলাম, আমরা ইউএসের ক্লায়েন্টদের তোমার রেকর্ডিংটা দেখাবো, যদি কোনো ক্লায়েন্ট তোমার রেকর্ডিং লাইক করে আমরা তোমাকে অ্যাপ্রোচ করবো, অ্যান্ড আই উইল কানেক্ট বোথ অফ ইউ গাইস। অসম। উইদিন 2 weeks আমি ওদের থেকে কল পেলাম যে কানাডার একটা ক্লায়েন্ট, সরি ইউএসের একটা ক্লায়েন্ট তোমার ভিডিও লাইক করে তোমার সাথে কথা বলতে চায়। তো ওই কোম্পানির নাম হচ্ছে অ্যাটলাস ডিজিটাল। ওকে, এটা কি যে এজেন্সিটা আপনাকে কানেক্ট করতেছে ওটার নাম অ্যাটলাস? নো, আচ্ছা, কানাডার ক্লায়েন্ট। হ্যাঁ, যে ক্লায়েন্টের সাথে কাজ করা শুরু করলাম আর কি।
অ্যাটলাস ডিজিটাল, দে আর নট রানিং দ্য বিজনেস এনিমোর। ওই কোম্পানির ওনার ছিল মার্কোস, আর্জেন্টিনা, কিন্তু ও বাই বোন আর্জেন্টিনা, কিন্তু ও হচ্ছে ইউএসএর সিটিজেন। এবং ওখানে সেলসের একটা লোক কাজ করতো, নাম হচ্ছে আচ্ছা টোনি সার্জেন্ট, ওর আচ্ছা ফুল নেম। ও নিল আমার ইন্টারভিউ। ও ইন্টারভিউ নেওয়ার পর আমার সাথে কথা বললো অনেকক্ষণ। লোকটা খুব মানে জলি মাইন্ডের লোক, খুব ফানি লোক। আমার ইউটিউবে ওর টেস্টিমোনিয়াল পাবা তুমি, দেখতে যদি দেখো। ও আমার ইন্টারভিউ নেওয়ার পর আমাকে বললো, তোমাকে আমি অফার করবো $1,000। আই ওয়াজ লাইক শক, ওকে আচ্ছা ফার্স্ট টাইম Oh, that was your first 1,000 four figure আমি হয়তো বা তখন বিশ্বাসই করতে পারছিলাম যে আমাকে $1,000 অফার করতেছে। এটা কি বিয়ে হিসাবেই জাস্ট দিবে পিডিআর আই ওয়াজ সেম কাজ। ওরা কাজ করতো বেসিক্যালি কাইরোপ্র্যাক্টরদের সাথে, লাইক ফিজিক্যাল থেরাপিস্ট, ঠিক আছে? কাইরোপ্র্যাক্টর, ইফ ইউ গো অন ইউটিউব ইউ উইল গেট টু নো দ্যাট, লাইক ওই I know chiropractic. I know what ওকে। it is. Yeah. সো ওইখানে ওরা যেটা করতো, কাইরোপ্র্যাক্টরদের আমাদের র্যান্ডম কল করতে হতো, কল করে ওদের অফার করতে হতো ফেসবুক মার্কেটিং। লাইক ইফ ইউ ডু ফেসবুক মার্কেটিং ইউ উইল গেট, তুমি তোমার পরিচিতি বাড়বে আর কি। ইউ উইল গেট দ্য ফ্যামিলিয়ারিটি অ্যারাউন্ড ইউ অ্যান্ড ইউ উইল গেট মোর পেশেন্ট। বুঝতে পারছি তখন আমরা তাদেরকে র্যান্ডমলি কল করতাম। এবং টনি যখন আমার ইন্টারভিউ নেয়, টনি আমাকে এতটুকু মানে একটা কমফোর্ট জোন দেয় যে প্রথম 6 মান্থ তোমার যদি সেল না হয় কোনো প্যারা নাই, তুমি আমার গাইডলাইন ফলো করো, আমার ইনস্ট্রাকশন ফলো করো, তোমার সেল আসতে বাধ্য। আচ্ছা তো আমার একটা সমস্যা হচ্ছে, আমাকে যদি কেউ প্রেশারাইজ করে আমার পারফরমেন্স ডাউন হয়ে যায়। বুঝতে পারছি কমফোর্ট জোন যদি দেয় দেন আই ক্যান পারফর্ম ওয়েল। সো বেসিক্যালি টনি আপনার লাইফটা সেট করে দিয়েছে নাকি হ্যাঁ, আচ্ছা এখন আমি ওর সাথে কানেক্টেড, আচ্ছা ফেসবুকে কানেক্টেড, ওর সাথে আমি এখনও কানেক্টেড। তো ও আমাকে ওর মতো করে গাইড করে। প্রথম 2 মাস আমার কোনো সেল আসেনি। আচ্ছা এরপরে তোমার 3rd মান্থে আই গট আ বিগ সেল। একটা ডক্টর সাইন আপ করে অ্যারাউন্ড $5,000 and I got commission 10%, which is 500, and my base was like 1,000. So and on that month I made 1,500. ওকে বিউটিফুল নাইস এরপর এটা কবের থেকে- কথা বলছি আমরা? এটা হচ্ছে 2021 এর নভেম্বরে। আচ্ছা দ্যাট পয়েন্ট অফ টাইম আমার আর আই নেভার লুক ব্যাক। আচ্ছা আমার এরপর থেকে আর ওই জব ছুটে যাওয়া বা ক্লায়েন্ট মিস হয়ে যাওয়া এগুলো আর হয় না। আচ্ছা এটা কি আমরা রিমোট জবের জার্নি বলতেছি নাকি ফ্রিল্যান্সিং জার্নি বলতেছি? রিমোট জব ধরতে হবে রিমোট জব, হুম রিমোট জব, বাট অন কাইন্ড অফ ফ্রিল্যান্সিংও বলতে পারো তুমি, হ্যাঁ। ঠিক আছে? হুম এরপর তোমার আমার আইডিয়া আসলো, যেহেতু এরা ফেসবুক মার্কেটিং করতেছে, আমার এই জিনিসগুলো জানা দরকার। কারণ ফ্রিল্যান্সিং সেক্টরে তোমার একটা স্কিল নিয়ে পড়ে থাকলে হবে না, হুম। ঠিক আছে? কারণ আমার ফ্রিল্যান্স, যেটা আগেই বললাম, ফ্রিল্যান্সিং কোনো আইডিয়া ছিল না, এবং আমার নিজের কোনো ফ্রিল্যান্সিং মানে এই সেক্টরে কোনো স্কিল গ্যাদার করার জন্য আমি কোথাও প্রথম অ্যাডমিশন নিইনি বা কোনো না। কোর্স করি নাই, ঠিক আছে? তো আমার মাথায় আসলো যে আমার এই জিনিসগুলো জানতে হবে। বেসিক্যালি টাকার ঠেলায় শেখা হয়েছে যে না আমি এটা হ্যাঁ, জব মানে নিয়ে আমার ওই দেয়ালে পিঠ থেকে হ্যাঁ, গেছে, হ্যাঁ, আমার বুঝতে এখন পারছি। ফ্যামিলি চালাতে হবে, হ্যাঁ, আই বুঝতে পারছি। হ্যাভ আ ফ্যামিলি টু রান, Yeah. সো দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি সেটাই আমাকে পুশ করছে আগে যাওয়ার জন্য। নাইস অসম এরপর তোমার আমি ওই টিমে একটা যে ছেলে ছিল, নাম হচ্ছে ডিয়েগো, ও ফেসবুক চালাতে ওই কোম্পানি। আমি ওর সাথে কথা বলা শুরু করলাম, এবং ও আমাকে অনেকটা ফেসবুকের অনেক আইডিয়া দিল, ও কীভাবে অ্যাডগুলো রান করতেছে, যে ডক্টরগুলো সাইন আপ করতেছে ওদের অ্যাডগুলো কীভাবে রান করতেছে, ওর থেকে আমি জানতে পারলাম ধীরে ধীরে। এবং এখান থেকে আমার সেল জার্নিও ভালো যাচ্ছে। প্রতি মাসে আমি অ্যারাউন্ড লাইক 1,500, 1,800, সামটাইম 2,000 কমিশন কমিশন সহ, আচ্ছা বেস সহ, ঠিক আছে? ওখান থেকে আমার জার্নি খুব ভালো যাচ্ছে। আমি আর আই নেভার লুক ব্যাক আফটার দ্যাট। এরপর 2021 এর এন্ডে, লাইক ডিসেম্বরে, খালিদ ফারহান ভাইয়ের তোমার একটা কোর্স ব্ল্যাক ফ্রাইডে অফার চলছিল। তখন আমি চিন্তা করলাম, যেহেতু আমি ফেসবুক বা অন্য স্কিল আমার গ্যাদার করা দরকার, আই নিড টু বাই দ্যাট, টেক দ্যাট অফার। আমি আর মেবি অ্যারাউন্ড 6,000 আমি কোর্সটা কিনেছিলাম ব্ল্যাক ফ্রাইডে অফারে। তখন আমি সেখান থেকে তার কোর্সটা এনরোল করার পর আমি তার অন্যান্য কোর্সগুলো দেখেছি, বাট আমি ফোকাস করেছি ফেসবুকে। আমার এটা জানা দরকার। মেটা মার্কেটিং এর যে কোর্সটা হ্যাঁ হ্যাঁ, আমি ওখানে ধীরে ধীরে ওখান থেকে কোর্সগুলো জানলাম, প্লাস হচ্ছে আমার যে লাইভ যে ক্লায়েন্ট, ওই ডিগো যে কাজগুলো করে তার কাজগুলো দেখলাম প্র্যাকটিক্যাল। এই কোম্পানির সাথে কাজ চললো হচ্ছে আমার 2022-এর সেপ্টেম্বর অবধি। সেপ্টেম্বরে পুরো বিজনেস শাটডাউন করে দেয়। পুরো এক বছর ওই $1,000 প্লাস কমিশনে কাজ করেছে হ্যাঁ, অন অ্যান এভারেজ লাইক 1,500, 2,000, Nice, 1,800 super. এরকম আর কি কন্টিনিউয়াস চললো। তখন আমার মাথায় একটা জিনিস কাজ করলো যে এই 2 বছরের জার্নিতে ক্লায়েন্ট যদি চলে যায়, বিকজ ফ্রিল্যান্সিং এর জার্নিতে জব সিকিউরিটি নাই। অনেক তোমার কম এখন জব আছে, কাল তোমার জব নাও থাকতে পারে। অনেক কম তো হ্যাঁ, আমার চিন্তা হলো যে না, আমাকে আসলে 2-3টা ক্লায়েন্ট ব্যাকআপে রাখতে হবে। আমি একটা ক্লায়েন্ট থাকলে আমার চলবে না। হ্যাঁ। হঠাৎ করে একটা ক্লায়েন্ট যদি আমাকে ছেড়ে দেয়, তাহলে আমি আবার সেই আগের মতো হয়ে যাবো, আমার জব খুঁজতে হবে। Yeah. তখন সেপ্টেম্বরে আমি কী করলাম, ও যখন কোম্পানিটা শাটডাউন করে মার্কোস, তখন টনি আমাদেরকে আশ্বাস দেয়, তোরা ভয় পাইস না, আমি আরেকটা বিজনেস চালু করবো, দেন আই উইল রিক্রুট ইউ গাইস। Yeah.
কিন্তু আমি ওটাতে কান না দিয়ে আমি ক্লায়েন্ট ধরা শুরু করলাম কেমনে ক্লায়েন্ট ধরা শুরু করলেন? থ্রু সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক। আমার বেসিক্যালি ক্লায়েন্ট হান্ট করার সোর্সই হচ্ছে ফেসবুক, লিঙ্কডইন। ফেসবুক গ্রুপস থেকে কি মেসেজ করে? ওকে, ফেসবুক সুপার, নাইস। আমার 70-80% ক্লায়েন্ট আমি ধরেছি ফেসবুকে এখনো নাকি এটা ওই সময়? এখনো। ও আচ্ছা। এখন আমার আউটরিচের পরিধি আরো বাড়ছে, বাট ওই সময়টা শুধু ফেসবুক আর লিঙ্কডইনটাই ছিল, বেশিরভাগ ক্লায়েন্টই আসতো আমার ফেসবুক থেকে। আচ্ছা, নাইস। এরপর তোমার একটা ক্লায়েন্টের সাথে কানেক্ট হলাম, সে হচ্ছে, তার নাম হচ্ছে ক্রিস, জব রিক্রুটমেন্ট এজেন্সি চালায় ও। ওরও তোমার ফেসবুক মার্কেটিং এর প্রয়োজন পড়ে, ওর ইমেল মার্কেটিং এর প্রয়োজন পড়ে, ওর কোল্ড কলারের প্রয়োজন পড়ে। ও আমাকে প্রথমে হায়ার করলো কোল্ড কলার হিসেবে, আচ্ছা, আমাকে অফার করলো অ্যারাউন্ড 800। যদিও আমার মাথায় ছিল আমি তো অলমোস্ট 1500-2000 ইনকাম করতেছি, কারণ আমাকে 800 অফার করতেছে। আমি ওকে বললাম 800 হবে না, আমাকে আরও বেশি দিতে হবে। ও বলে ঠিক আছে, তুমি করো কাজ, তোমার 800-এর পাশাপাশি কিছু কমিশন থাকবে, এবং ধীরে ধীরে যখন আমি দেখবো তোমার ভিতরে পোটেনশিয়াল আছে, আই উইল রেজ ইউ দ্য স্যালারি, দ্যাটস নট আ প্রবলেম। আমি ওকে ঠিক আছে, ডান, শুরু করলাম। তখন আমার ওই সময় টনিও ব্যবসা শুরু করে, টনির সাথে কাজ চলতেছে, অ্যাটলাস ডিজিটাল অফ। টনি শুরু করে ব্যবসার নাম হচ্ছে ব্রিলিয়ান্ট কায়রো। আচ্ছা, কায়োপ্র্যাক্টরদের জন্য just- হ্যাঁ, ব্রিলিয়ান্ট কায়রো। অ্যান্ড দেন আমি স্টার্ট করেছি ক্রিসের সাথেও কাজ শুরু করি জব রিক্রুটমেন্ট। তখন আমার 2টা ক্লায়েন্ট হয়ে যায়। অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আই ওয়াজ মেকিং অ্যারাউন্ড মোর দেন 2K, Awesome, মোর দেন nice. 2 grand। এই 2022-এর কথা বলছি আমরা। এটা 2021, হ্যাঁ 22-এর শেষের দিকে, সেপ্টেম্বর অক্টোবরের দিকে। এবং ডিসেম্বরের মধ্যে আমার হাইয়েস্ট একটা সেল হয়, সেটা হচ্ছে একটা ক্লায়েন্ট আসে 7000 বা ডলার সাইন আপ করে, সেখানে আমি কমিশন পাই 700। সুপার। 700 প্লাস আমার বেস স্যালারি ছিল তখন 1500, কারণ ওভার দ্য ইয়ার দে রেজ মাই বেস স্যালারি ফ্রম 1000 to 1500 ওকে, নাইস। প্লাস 700 এক্সট্রা। এটা যখন ও নতুন বিজনেসটা খুলছে ওই সময় কথা হ্যাঁ, বলছি। কারণ আমি ওখানে ওর কোম্পানিতে আমি ছিলাম হাই সেলার, আমার থেকে সেল আসতো বেশি। আচ্ছা, ওই রিজেকশন খাওয়ার পর থেকে আসলে শিখে যাওয়া, ঠিক আছে, কারণ লাইফে অনেক আপস অ্যান্ড হ্যাঁ, 1 বছর ধরে একটা জিনিস করলে শিখাটা উচিতই। ওদের মাইন্ডসেটটা বোঝা যায় আসলে বোঝা যায়। কিভাবে আমি ওদেরকে হিট করলে আমার সেলটা আসবে, ঠিক আছে। এরপর তোমার আমি যখন ক্রিসের সাথে কাজ করতেছি, ক্রিসের এখান থেকে আমার মান্থলি একটা বেস স্যালারি 800 আসতেছে। তখন ক্রিসের একটা মিডিয়া বায়ার ছিল ফিলিপিনের, ও সাডেনলি জব ছেড়ে দেয়। আমি ক্রিসে বললাম আমি কিছু কাজ জানি, তোমার কাজটা দিন। ওই যে মেটা মার্কেটিং কোর্স করা হয়েছিল দেখে। হ্যাঁ, মেটা মার্কেটিং কোর্স প্লাস হচ্ছে ওই অ্যাটলাস ডিজিটালের যে ডিয়েগো থেকে কিছু কাজ শেখা, দুটো নিয়ে কিছু এক্সপিরিয়েন্স, আমার এখন লাইভ এক্সপিরিয়েন্স দরকার। আচ্ছা, তা আমি ওকে বললাম আমার টুকটাক কাজ জানা, যদি আমি কখনো লাইভ অ্যাড রান করি নাই, আমি জাস্ট ফর দ্য সেক অফ গেটিং দ্য জব আই লাইড। তখন ও বললো তুই কি আগে কাজ করছিস? টুকটাক কাজ জানি। টুকটাক জানলে তো হবে না, আমার তো এজেন্সি চলে, তোর কাজে কোনো ভুল হইলে আমার তো লিড আসবে না। ও কি করলো, আরেকটা হায়ার করলো মিডিয়া বায়ার ফিলিপিন থেকে। সেই মেয়েটা প্রায় 2 সপ্তাহ পরে আবার সে জব ছেড়ে দেয়। ওকে, ও আর কি মিডিয়া বায়ার পাচ্ছিল না, তখন আমাকে কিছু না, মানে কোনো রাস্তা না পেয়ে ও আমাকে হায়ার করলো। ঠিক আছে তুই কর, আমি তোকে গাইড করবো কীভাবে কী করতে হবে। তখন কোল্ড কলিং করি ওর জন্য, প্লাস মিডিয়া বাইং করি, আচ্ছা, নাইস। ঠিক আছে। তখন আমার সেই স্যালারি রেজ করে 800 to 1200। ওকে, এরপর ধীরে 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 যখন আমরা 2023-এ আসি, ওর ইমেল মার্কেটিং এর প্রয়োজন পড়ে, অ্যান্ড আই গট টু লার্ন ইমেল মার্কেটিং ফ্রম হিম অ্যাজ ওয়েল। ও আচ্ছা, ইমেল মার্কেটিং কোনো এক্সপিরিয়েন্স ছিল না, জাস্ট এতক্ষণে আমরা জানলাম কি কোল্ড কলিং এক্সপিরিয়েন্স ছিল। হ্যাঁ, ওখান থেকে মেটা মার্কেটিং শেখার পর throughout my freelancing journey I told you like I never enrolled in any course. আচ্ছা, I never learned anything from anyone. বুঝতে পারছি। আমার এই এজেন্সিগুলোতে কানেক্ট হওয়া এবং এজেন্সি টিমমেট থেকে শেখা, ঠিক আছে। হ্যাঁ, খালিদ ফারহানের আপনার হচ্ছে ওই তোমার হচ্ছে ওই মেটার কোর্সটা আমাকে একটা বুস্ট করেছিল, যে বুঝতে পারছি। নলেজটা গ্যাদার করার জন্য, নলেজটা আমাকে ইনরিচ করার জন্য। এরপর হচ্ছে তোমার ও আমাকে ফেসবুকের কাজ দিল। ফেসবুকের কিছুদিন পর আমি দেখলাম তার ইমেল মার্কেটিং প্রয়োজন পড়ে। সে একটা ইমেল মার্কেটিং জন্য ছেলে হায়ার করেছিল কিছুদিন, সেই ছেলে বেশি দিন জব টেকেনি, তার 6 মাস পরে তার জব চলে যায়। ঠিক আছে, তখন আমি বললাম ওটাও দিয়ে দে, আমি দেখি, টেক কেয়ার করি। এটা কবে কথা? 2023? এটা 2023। তখন আমাকে ইমেল মার্কেটিং কাজটা দেয়, টুলস গুলো দেয়, সফটওয়্যার। তখন আপনি অলরেডি $2000 ধরতে গেলে মাসে আসতেছে। তখন আমার মোর দেন 3K, মোর দেন 3K অলরেডি আসছে, কারণ দুটো ক্লায়েন্ট মিলে আমার কাজ হচ্ছে। আর এটা এভরি মান্থ, রাইট? মান্থলি এভরি আসছে। মান্থ, এভরি মান্থ। এর মধ্যে কোনো ফ্লাকচুয়েট করে, কারণ সেলসের থেকে একটা আসতেছে, প্লাস হচ্ছে এখান থেকে একটা আসছে। তো বেস স্যালারি যদি ধরি অ্যাটলিস্ট 1500 আসতেছে মাসে, বাকি সব সেলস থেকে। হ্যাঁ, ঠিক আছে। 23-এর তোমার ফেব্রুয়ারি পর্যন্ত ব্রিলিয়ান্ট কায়রো চলছে, ব্রিলিয়ান্ট কায়রো পর আর চলে নাই। তখন আমার 23-এর ফেব্রুয়ারির পর থেকে শুধু ক্রিস ছিল, ওই জবটাই ছিল, ঠিক আছে। এরপর যখন ক্রিস আমাকে ইমেল মার্কেটিং দেয়, তখন আমি আবার আই স্টার্টেড লুকিং ফর মোর ক্লায়েন্টস হু মে নিড দ্যাট ইমেল মার্কেটিং সার্ভিস।
খালিদ ফারহান ভাইয়ের একটা আইডিয়া বা একটা সাজেশন খুব ভালো আমার কাজে দিছে, সেটা হচ্ছে তুমি ডোন্ট ওয়েট আনটিল ইউ বিকাম এক্সপার্ট, whenever you learn something start applying that. হুম তো আমি যখন ওই ক্রিস থেকে ওই জিনিসগুলো জানা শুরু করলাম, আমি আউটরিচ করা শুরু করলাম ওই অতটুকু নলেজে। আউটরিচ থেকে ইমেল মার্কেটিং হচ্ছে নাকি ইমেল মার্কেটিং এর জন্য, ফেসবুকের জন্য, ফেসবুক থেকে, ফেসবুক লিঙ্কডইন থেকে যাদের ইমেল মার্কেটিং লাগবে। আচ্ছা নাইস। আমার নলেজটা খুব কম ছিল, জাস্ট 1-2 মাস তার সফটওয়্যারগুলো নিয়ে কাজ ঘাটাঘাটি করছি, রিসার্চ করছি, client outreach করা শুরু করছি, Nice. and I got tremendous result অসাম। from that, and you saw my video on YouTube. হ্যাঁ আমি অনেকগুলো ভিডিও দেখছি। ওখান থেকে তোমার অনেক ক্লায়েন্টকে আমি কনভিন্স করেছি। কোনো ক্লায়েন্ট আমাকে মান্থলি 600, কোনো ক্লায়েন্ট 1000, কোনো ক্লায়েন্ট 1500। সুপার। সো স্টিল আই এম ডুইং ইমেল মার্কেটিং। রিসেন্টলি 2 বছর পর এই গত মাসে ক্রিসের জব আমি কুইট করি, জাস্ট বিকজ অফ মাই এজেন্সি, মাই ওয়ার্কলোড। ওকে ঠিক আছে, আমার জন্য একটা বড় একটা স্টেপ, কারণ প্লিজ আমাকে অ্যারাউন্ড বাংলা টাকা যদি কনভার্ট করি এখন ডলার রেটে 1,70,000-1,80,000 দেবে। আমার জন্য একটা বিগ ডিসিশন যে আমার ইনকাম থেকে একটা বড় পোর্শন ছুটে যাবে। এটা ছাড়া রিজন কি, এটা অটোমেট করা যেত না চলে? কয়েক ও একটা জিনিস করতো, সেটা হচ্ছে ওর পিসিতে, আমার পিসিতে টাইমার অন করে রাখতো, স্ক্রিনশট যেত, টাইমার যেত, আমি অন্য কাজে কনসেন্ট্রেট করতে পারতাম না। আর সব সফটওয়্যারটা এমন ছিল, তোমার যদি পিসিটা আইডেল থাকে, আই নো টাইম ট্র্যাকিং টুল আমি জানি কেন, ঠিক আছে, তখন হচ্ছে ওই টাইমটা কাউন্ট করতো না, তা আমাকে ওই মাউস নাড়াতে হবে, কিছু করতে হবে। বুঝতে পারছি। হ্যাঁ ইটস নট লাইক আমি কাজে ফাঁকি দিচ্ছিলাম, আমি ও যদি ওই টাইমারটা না থাকতো আমি ওর কাজটা করতে পারতাম, আর আদার পিসি আছে ওখানে করতে পারতাম, কিন্তু ও চায় আমি 8 আওয়ার্স ওর জন্যই ফিক্স থাকি। আমি যখন ফ্রিল্যান্সিং করতাম এরকম একটা অনেক প্রথম ছোট যখন করতাম 2015-15 থেকে 16-15 এরকম থেকে, সো একটা সফটওয়্যার ছিল আমার এখন মনে নেই একদমই, বাট আপনার বাটন ক্লিক করতে থাকতে পারতো, তারপর আমি কটন বাড নিয়ে আমি কিবোর্ডের মধ্যে ঢুকাই দিতাম, সো টাইম জীবনে যেত না। ইটস ভেরি বেসিক ট্রিক্স। ওই সময় স্ক্রিনশট নিত না সফটওয়্যারগুলো, জাস্ট টাইম ট্র্যাক করতো ওরকম টাইপের ছিল। এখন স্ক্রিনশটও না, স্ক্রিনশট তখনও নিত, মানে ওরটাই ছিল না আর কি, ওরকম ছিল। আচ্ছা আচ্ছা। সো ইট ওয়াজ ফান। তো মাথায় হঠাৎ করে মনে পড়লো দেন তোমার এই 2023 এর লাস্টের থেকে অক্টোবর নভেম্বর থেকে আমার ইমেল মার্কেটিং এর ক্লায়েন্ট আসা শুরু হয়, এবং আমি ফেসবুক মার্কেটিং এর জন্য ক্লায়েন্ট রিচ করা শুরু করি। আচ্ছা আলহামদুলিল্লাহ মিটিং এ আসলে আই ক্যান ক্লোজ দ্য ডিল, এতটুকু এক্সপিরিয়েন্স এখন হয়ে গেছে। অসাম। সো আমরা যদি এটা পুরো জার্নিটা ধরলাম, তাই না? হ্যাঁ, সো এখন কি করা হচ্ছে মেইনলি? এখন আমার নিজস্ব এজেন্সি আছে, হুম লিড জেনারেশন এজেন্সি। আমার এজেন্সির নাম হচ্ছে অল ইন ওয়ান ডিজিটাল প্রো, ইউ নো দ্য নেম। রিসেন্টলি আই স্টার্টেড মাই এজেন্সি, ইটস বিন লাইক 3-4 মান্থস। আচ্ছা, ওকে, ওয়েবসাইট তৈরি করা হয়েছে জানুয়ারি থেকে, কিন্তু এজেন্সি অফিস দেওয়া হয়েছে 3-4 মান্থস। অফিস নেওয়া হয়েছে এখন, আমরা রিমোটলি করতেছি না। না, আমার সব এজেন্ট আমার অফিসে এসে কাজ করে। ও নাইস, সুপার। আপনার এই যে কেমন এমপ্লয়ি কেমন আছে ওখানে এখন? কয়জন মিলে পিপল ইন মাই টিম। 6 পিপল। আর ক্লায়েন্টস কেমন আছে এখন? এখন অ্যারাউন্ড লাইভ ক্লায়েন্ট আছে 7 হচ্ছে ফিক্স ক্লায়েন্ট, আর 2-3টা ক্লায়েন্ট যেগুলো প্রজেক্ট ওয়াইজ শর্ট কাজ দেয়, চলে যায়, শর্ট কাজ হয় চলে যায়, লাইক তোমার $50 $100 কাজ দিল, শেষ হয়ে গেল। বুঝতে পারলাম। আর এই আমরা 6-7টা যে ক্লায়েন্ট আছে, আমরা ওভারঅল রেভিনিউ কেমন আনতে পারতেছি এরকম একটা লিড জেনারেশন এজেন্সিতে? Before I was like started my agency, when I was working alone, highest I made around like 4 grand. আচ্ছা, 4 grand a month। 4 grand a month. When I started my agency, একটা big jump হয়, like I started making now around 6-7 grand per month. সুপার। আর এই যে এখন তো মনে হয় তখন মার্জিনস বেশি ছিল না, এখন মানে মার্জিনসটা কেমন ওয়ার্ক করে? তখন মার্জিন কেমন ছিল যখন 4,000 কামাচ্ছেন ওখানে? তখন তো টোটালি পুরোটাই আমার, কোনো এ নাই। হ্যাঁ, তখন আমার কোনো এক্সপেন্স নাই, সব আপনিই করতেন? হ্যাঁ, সব আমিই করতাম। আচ্ছা, আর এখন? এখন তো আমার স্টাফ আছে, ওদের খরচ আছে, আমার ইকুইপমেন্ট আছে, এগুলো খরচ আছে, কিন্তু ওভারঅল তাও বেশি অফকোর্স হবে। হ্যাঁ, ওভারঅল তাও বেশি। নাইস। একটা এরকম লিড জেনারেশন এজেন্সি আপনার তো পুরো একদম প্রপার এক্সপিরিয়েন্স থেকে আসছে, যে নিজে করে শিখে আমি সবগুলো নিজেই না, আই স্টার্টেড মাই জার্নি ফ্রম স্ক্র্যাচ। পুরাই হ্যাঁ, 4 বছরে হয়েছে ধরতে গেলে। হ্যাঁ, অ্যারাউন্ড 4-5 ইয়ার্স, কোভিড থেকে আর কি। হ্যাঁ, কোভিড থেকে। নাইস, সুপার। আপনার, আমি জাস্ট চিন্তা করতেছি আপনার ক্লায়েন্ট যে আপনি অ্যাপ্রোচ করতেন ফেসবুকে আর লিঙ্কডইনে, এগুলা কেমনে করা হইতো মেইনলি? বিকজ ধরেন যে দেখতেছে একজন, সবাই মেইনলি ইস্যুটা হচ্ছে কাজ অনেকেই পারে, ধরেন ক্লায়েন্ট থাকে সবার কম, সো ক্লায়েন্টগুলো কেমন রিচ আউট করে হইতো? ক্লায়েন্ট রিচ আউট করা হতো ফেসবুকে বিভিন্ন গ্রুপের থ্রুতে, লিঙ্কডইনে আমরা সার্চ করতাম, বিভিন্ন অপশন আছে লিঙ্কডইনে, আই ক্যান নট শো ইউ রাইট নাও, বাট আই ক্যান এক্সপ্লেন, লাইক ইন দ্য সার্চ বার ইউ ক্যান টাইপ বিভিন্ন কিওয়ার্ড আছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ইমেল মার্কেটিং স্পেশালিস্ট, মিডিয়া বায়ার, এই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করা হয়, তাহলে তুমি কান্ট্রি ওয়াইজ রিসেন্টলি কারা কারা পোস্ট করলো অনেক কিছু দেখা যায়, এগুলো ঘাটাঘাটি করা যায়। তো ওইখানে যারা এই রিসেন্ট পোস্টগুলো করে, বিশেষ করে যারা বাইরের ক্লায়েন্ট লাইক ইউরোপিয়ান, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ওদেরকে আমি নক করতাম,
ওদেরকে আমি রিচ আউট করতাম। আচ্ছা, কি ডিরেক্টলি তোমরা নক করা যায় না? প্রথমে তো আগে কানেক্ট করতে পারো, নক করতে হয় বা মেসেজ দিয়ে কানেক্ট আমি করতে হয়? ডিএম করে রাখতাম, মেসেজ দিয়ে, ও আচ্ছা দেখুক আর না দেখুক। আচ্ছা আচ্ছা, পার ডে আমি অ্যারাউন্ড 30-40 ডিএম করতাম ফেসবুক। সুপার। ঠিক আছে, আমি এক্সপেক্ট করতাম যে অ্যাটলিস্ট 2-3 জন আমাকে কল ব্যাক বা আমার টেক্সট ব্যাক করবে, রিপ্লাই করবে। পার ডে কনসিস্টেন্টলি করতাম। ইভেন রাইট নাও আই হ্যাভ আ ডেডিকেটেড টিম টু ডু দ্য কোল্ড আউটরিচ খালি কি সোশ্যাল মিডিয়াতে আউটরিচ করা হচ্ছে হ্যাঁ, নাকি এখন কোল্ড ইমেলও রান করা হয়? এখন কয়েকটা ওয়ে করা হচ্ছে। এখন হচ্ছে ফেসবুকে করা হচ্ছে, লিঙ্কডইনে করা হচ্ছে, কোল্ড ইমেলে করা হচ্ছে, ইনস্টাগ্রামে করা হচ্ছে, এখন কয়েকটা প্ল্যাটফর্মে করা হচ্ছে। আচ্ছা, সো আমরা যদি একটু সামারাইজ করি, অল ইন ওয়ান ডিজিটাল প্রো, তাই না? সো অল ইন ওয়ান ডিজিটাল প্রো এক্স্যাক্টলি করে কি? এক্স্যাক্টলি, উই হেল্প এজেন্সিজ জেনারেট লিডস। আচ্ছা, সো আমার যদি একটা যে কোনো ব্যবসা থাকে, আমার ওটা বিক্রি করার জন্য মানুষ এনে দিবেন, বাকি আমারটা দায়িত্ব বিক্রি করা। হ্যাঁ, সেল করা তোমার দায়িত্ব। হ্যাঁ, সো এই মার্কটা বিক্রি করার জন্য আপনি ধরেন ক্লায়েন্ট এনে দিবেন, আমার দায়িত্ব হচ্ছে মার্কটা বিক্রি করা, এটাই। আমি বিয়ে করে দেবো পোটেনশিয়াল ক্লায়েন্টকে, এই মার্কটা কিনবে কারা। আই উইল গেট দ্য লিস্ট ফর ইউ, দেন আই উইল স্টার্ট সেন্ডিং ইমেল অর মেবি আই উইল রান ফেসবুক অ্যাডস, অ্যান্ড ওয়ান্স সামওয়ান শোজ ইন্টারেস্ট, then someone from your team will jump on a call, talk to the guy and close the deal. আচ্ছা, সো এই ফেসবুক আপনাদের মেইন সার্ভিস কি? ফেসবুক অ্যাডসে লিড জেনারেট করে দেওয়া নাকি ওভারঅল লাইক আমার কোল্ড ইমেল, কোল্ড কলিং? বেশি কাজ হচ্ছে আমার ইমেল মার্কেটিং এর। 80% হচ্ছে আমার ক্লায়েন্ট ইমেল মার্কেটিং, 20% হচ্ছে ফেসবুক। ইমেল মার্কেটিং বলতে কোল্ড ইমেল যে আমরা করি, হ্যাঁ, কোল্ড ইমেল মার্কেটিং। দিনে 5,000 10,000 যে করে যেগুলা, বা 500-600 যে করে যেগুলা। ডিপেন্ড করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। কোনো ক্লায়েন্ট পার ডে 1000 পাঠাচ্ছে, কোনো ক্লায়েন্ট পার ডে 500 পাঠাচ্ছে, কোনো ক্লায়েন্ট এগুলা কি আমরা ইনস্ট্যান্টলি ইউজ করে করতেছি? উই হ্যাভ ডিফারেন্ট টুলস, ইনস্ট্যান্টলি ইজ ওয়ান অফ দেম। আচ্ছা, ইনস্ট্যান্টলি তো মানে এখন সবচেয়ে পপুলার, এখন ট্রেন্ডিং সবচেয়ে ইনস্ট্যান্টলি আছে। পপুলার। আরো অনেকগুলো টুলস আছে, লাইক স্মার্ট লিড, দেন উই হ্যাভ তোমার রিচ ইনবক্স, উই হ্যাভ লিমলিস্ট। লেমলিস্ট অনেক আগের। হ্যাঁ, লেমলিস্ট, আগে তোমার আরো আছে, ক্লাভিও আছে, তোমার মেলচিম্প আছে, এগুলো আগে, এগুলো আমি ইউজ করি না এখন। আচ্ছা ক্লাভিওটা বেশিরভাগ হচ্ছে ই কমার্স যারা চালাচ্ছে। আচ্ছা, Shopify তো আপনার এটা আমি যদি আবার একটু চিন্তা করি, ঠিক করে, যে এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি না, এটা হচ্ছে লিড জেনারেশন এজেন্সি। generation খালি আমরা লিডই জেনারেট করে দিতেছি। মূলত এখন আমি ফোকাস লিড জেনারেশন, আমরা যখন ফেসবুক অ্যাডসও চালাই দিচ্ছি, আমরা লিডের লিড জেনারেট, অন্য কিছু না। লাইক আই ইভেন রান ad for chiropractors and I was generating leads for them. আচ্ছা, সো এরকম লিড এদিকে সব ইউএস ক্লায়েন্টস? আমার হচ্ছে এখন হচ্ছে ইউএস, অস্ট্রেলিয়া, ইউকে, আমার ক্লায়েন্ট এখন মিক্স, কানাডা মিক্স এখন ক্লায়েন্ট। আচ্ছা, বাংলাদেশে বসে যখন বাইরের জন্য লিড জেনারেশন করা হয় এরকম ফেসবুক অ্যাডসে, তখন লোকেশনগুলো কেন টার্গেট করেন? ওটা আমি ক্লায়েন্টকে জিজ্ঞেস করি, ক্লায়েন্টের তুমি কোন লোকেশনে একটা দেখাবা, কতটুকু মাইলেজ কভারেজ করবে, একটা কতটুকু মাইল কভারেজ করবে, ক্লায়েন্ট যে প্রেফারেন্সটা দেয় তার থেকে আমি আগে রিকোয়ারমেন্টগুলো নিয়ে নিই, দেন অ্যাড কপিজ কিছু আইডিয়া নেই। আচ্ছা, অ্যাড কপি, ক্রিয়েটিভ, এগুলো সব ক্লায়েন্ট দিয়ে দেয়? ও দেয় না, ওর থেকে আমি আইডিয়া নেই। তারপর নিজে হ্যাঁ, যেমন তুমি কি কি অফার দিচ্ছ, কোনো ভাউচার দিচ্ছ কিনা, কোনো ডিসকাউন্ট দিচ্ছ কিনা, ওই অ্যাড কপিসের আইডিয়াগুলো আমি নেই। দেন আই টেক দি অ্যাড ক্রিয়েটিভ ফ্রম হিম, লাইক এনি ফটোজ, এনি ভিডিওস ইফ হি হ্যাজ, আদারওয়াইজ আই মেক ফটোজ ফ্রম ChatGPT. আচ্ছা, তো লিড জেনারেশন এজেন্সি কি এটা কি দায়িত্বটা কার থাকে ক্রিয়েটিভগুলো দেওয়ার, যে ফটো বা ভিডিও যেটা যাবে? আমার ক্লায়েন্ট আমাকে দেয়, যার কাজটা আমি নিচ্ছি সেই ক্লায়েন্টেরই দায়িত্ব থাকে? ক্লায়েন্ট দেবে। যদি ক্লায়েন্টের কাছে না থাকে দেন আদার অপশন আমি ম্যানেজ করে নিই ChatGPT থেকে। আচ্ছা, আমরা আবার আসি। হ্যাঁ, তো একজন ধরেন আমি ধরেন শুরু করতে চাই লিড জেনারেশন এজেন্সি ফ্রম স্টার্ট। আপনার 5 বছরের এক্সপিরিয়েন্স আছে, আমি ফ্রম দ্য স্টার্ট কেমন শুরু করতে পারবো? তোমার 5 বছরের আপনার 5 বছরের এক্সপিরিয়েন্স আছে, আমাকে বলেন আমি কেমনে ফ্রম জিরো শুরু করতে পারবো একদম, like একটা lead generation agency, I will get to know about your niche first. I need to know about that, and then তোমার নিশের উপর ডিপেন্ড করে আমি তোমার জন্য লিড কালেক্ট করব। লাইক ফর এক্সাম্পল, তোমার নিশ হচ্ছে জব রিক্রুটমেন্ট এজেন্সি, তুমি একটা কোম্পানির জন্য ওয়ার্কার সাপ্লাই করবে, ঠিক আছে? তোমার যেটা করতে হবে, আমাকে তুমি রিচ আউট করবে, আমি তোমার নিশটা জানবো তুমি কোন নিশের জন্য ওয়ার্কার সাপ্লাই করছো। যেমন আমার এক্সপিরিয়েন্স আছে হচ্ছে ট্রি ওয়ার্কার, শপ ওনার। আমেরিকাতে তোমার ট্রি শপ ওনারদের ওদের ট্রি ওয়ার্কার লাগে, ক্লাইমার, গ্রাউন্ড ওয়ার্কার, ড্রাইভার, এগুলো লাগে। তো আমি তোমার জন্য যেটা করবো, আমি ফেসবুক অ্যাড রান করবো। আচ্ছা, ফেসবুক অ্যাড রান করবো, আমার কাছে সেই টেমপ্লেটগুলো রেডি আছে, কারণ আই বিন ডুইং দিস ফর সো লং। আই হ্যাভ দ্য টেমপ্লেট রেডি ফর ইমেল মার্কেটিং অ্যান্ড ফর ফেসবুক অ্যাড, বোথ আই হ্যাভ দ্যাট। তো আমি সেটা করবো, ফেসবুক অ্যাড রান করবো। ফেসবুক অ্যাডের জন্য ক্লায়েন্ট আমাকে পে করবে, অ্যাডের টাকাটা আমি দেবো না, ক্লায়েন্ট পে করবে। আচ্ছা, নাইস, সুপার। ঠিক আছে, দেন আমি সেখান থেকে লিড জেনারেট করবো। লিডগুলো আইদার যদি ক্লায়েন্টের কোনো সিআরএম থাকে, লাইক I don't know you heard about them. I know. There are a couple of CRM like Salesforce, Yeah, I know. HubSpot, Go High Level. গো হাই লেভেল চিনি। হ্যাঁ, তো ক্লায়েন্টের ওই গো হাই লেভেলের সাথে আমার একটা ইন্টিগ্রেট করা থাকে। যখনই কোনো লিড আসবে, লিডটা হাই লেভেলে যাবে, হাই লেভেল থেকে অটোমেট তাকে টেক্সট যাবে, আচ্ছা, একটা ওয়েলকাম টেক্সট যাবে। জি। তখন তার টিম ওই লোকের কল করবে, ইন্টারভিউ নেবে, ওর এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা জানার চেষ্টা করবে। দেন ইফ দে থিঙ্ক ইজ এ গুড গাই, দে উইল হায়ার দ্য গাই।
ওকে নাইস, সুপার। আচ্ছা, সো আমি আরেকটু ভাই আমি জানতে চাচ্ছিলাম যে আমি শুরু করতে চাই একটা লিড চ্যানেল, আপনি যে এজেন্সি চালাতেছেন আমি ওটাই শুরু করতে চাই, এটা তো আপনি যেটা করতেন। হ্যাঁ সো আমি কেমনে শুরু করতে পারি? সো জিরো থেকে আমার ফার্স্ট ক্লায়েন্ট জানতে হবে, এটা আমি কেমনে শুরু করতে পারি? সো আমি এজেন্সি আমি এখন জানি, আমি কোল্ড ইমেল করতে জানি, হুম কোল্ড কল করতে ধরেন পারি আপনার মতে। হ্যাঁ আপনি তো জব করতেছিলেন, জব থেকে মানে রিমোট জব করতেছিলেন হ্যাঁ। ফ্রিল্যান্সিং, ওখান থেকে এজেন্সিতে কনভার্ট করছেন পুরো। হ্যাঁ, হ্যাঁ। So, আমি যদি ওটা করতে চাই, একটা জিরো থেকে আমি একদম এজেন্সি দাঁড় করাবো, আমি আমার ফার্স্ট ক্লায়েন্টটা কেমনে পাই? বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ যেটা স্ট্রাগল করে হচ্ছে মার্কেটিং এজেন্সি খুলে বা লিড জেনারেশন এজেন্সি খুলে, সোশ্যাল মিডিয়া এজেন্সি খুলে, ক্রিয়েটিভ এজেন্সি খুলে, সবগুলোতে ক্লায়েন্ট পাওয়া নেই কিন্তু মেন ইস্যুটা, হ্যাঁ ক্লায়েন্ট পাওয়াটা মেন ইস্যুটা। সবাই ফেসবুক পেজ খুলে, প্রথম দিকে তোমার একটু ফেসবুক struggle পেজ হবে। খুলে পোস্ট করে রেখে দেয়, সবাই এটাই হয়। প্রথম দিকে তোমার একটু স্ট্রাগল হবে, লাইক আমার এতটা স্ট্রাগল করতে হয় না এখন। আমার ওয়ার্ক স্যাম্পল আছে, কেস স্টাডি আছে, যখন আমি রিচ আউট করি আই শেয়ার মাই কেস স্টাডি, দেখা দিয়ে যায়। হ্যাঁ আমি তাকে আমার টেস্টিমোনিয়ালগুলো দেখাচ্ছি। প্রথম দিকে আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে। হ্যাঁ, তো ফার্স্ট ক্লায়েন্টটা কেমনে পেতে পারি যে আমি আজকে জিরো থেকে শুরু করি একটা লিড জেনারেশন এজেন্সির ক্ষেত্রে? ফার্স্ট ক্লায়েন্ট আমি বলবো তোমাকে স্টার্টেড রিচিং আউট পিপল ফ্রম দ্য গ্রুপ, লাইক হু আর লুকিং ফর লিড জেন গাই। আচ্ছা, সেগুলো কেমন ধরনের ফেসবুক গ্রুপ? আমরা কি লাইক ফেসবুক অ্যাডসের ফেসবুক গ্রুপ দেখবো নাকি? না, বাইরের দেশে কিছু গ্রুপ আছে যেখানে বাইরের দেশের বায়াররা বা ক্লায়েন্টরা কানেক্টেড থাকে। হ্যাঁ, বাট কি রিলেটেড? লাইক আমি যে নিশ্চয় আমার যে নিশটা থাকে সেই নিশ, যেমন তুমি যে এসইও করো, তোমার এসইওর অনেক গ্রুপ পেয়ে যাবা সার্চ আচ্ছা, করলে। awesome. তুমি যদি ইমেল মার্কেটিং করো, ইমেল মার্কেটিং অনেক গ্রুপ পেয়ে যাবা। ওয়েব ডিজাইনিং করো, ওয়েব ডিজাইনিং অনেক গ্রুপ পেয়ে যাবা। when you enter the group, join the group, you will get to see like অনেক বায়ার বা অনেক ক্লায়েন্ট তাদের কিছু প্রবলেম নিয়ে শেয়ার করতেছে, তাদের কোনো সমস্যা নিয়ে শেয়ার করতেছে, তখন তুমি তাদের প্রবলেমটার সলিউশন দাও, রিচ আউট করো। আচ্ছা, I saw your post. I know how to sort it out. I can fix that. If they see your post, then they will reply you back. And then তুমি সেখান থেকে you can take it from there. বুঝতে পারছি। তারপর তোমার ওয়ে তুমি কেমন করে তাকে কনভার্ট করো। লাইক মোস্ট অফ দ্য টাইম আই ডোন্ট গো ফর প্রাইসিং ইন দ্য ভেরি বিগিনিং। সামটাইম ক্লায়েন্ট আস্ক মি হাউ মাচ ডু ইউ চার্জ ফর দ্যাট। আমি প্রাইসিংটাও চ্যাটিং এ ডিসকাস করি না, আই ডোন্ট প্রেফার ডিসকাস দ্যাট। আমি যেটা করি, আমি আমার মিটিং এর লিংক দিয়ে দিই। Let's have a meeting, discuss about your target, about your goal, then we can discuss about the pricing. And if I don't know what's your target, where you want to reach, without knowing that, I cannot give you the pricing. মেক সেন্স। ভালো, আপনার চ্যাটে বা টেক্সটে প্রাইস বলা উচিত না। টেক্সটে প্রাইস টেক্সটে প্রাইস বললে প্রবলেম আছে, আমার সেই এক্সপেরিয়েন্সও আছে। তুমি যদি হুট করে বলে দাও I will charge 1000, he will say না অনেক এক্সপেন্সিভ। আই নো এইটাই। তুমি যদি 500 এ বলো, সে বলবে অনেক এক্সপেন্সিভ। আর বাংলাদেশে অনেক কমন, মানুষ এটা করে, টেক্সটে প্রাইস বলে দেয়। টেক্সটে না, এটা অলওয়েজ অনেক বড় ভুল। আপনি যখন মানুষকে ফেস টু ফেস আনতে পারবেন, স্পেশালি ভিডিও হ্যাঁ, ফেস টু যেমন ফেস তুমি বেস্ট, আমাকে দেখছো, এটা বেস্ট। আমি তোমার এক্সপ্রেশন দেখতেছি, Exactly. আমি তোমাকে গো থ্রু করাবো, আই উইল ওয়াক ইউ থ্রু দ্য প্রসেস। Exactly. আমার কি করতে হচ্ছে, আমার সিআরএম থেকে অটোমেশন সেট আপ করতে হচ্ছে, আমার ফেসবুক অ্যাড রান করতে হচ্ছে, আমার টিম আছে, তখন আমি যদি বলি ইউ হ্যাভ টু পে মি 1000, ইট উইল মেক মোর সেন্স। তখন সেও বুঝতে পারবে যে না, এই কারণে ওর চার্জটা লাগছে এত। ইফ ইউ জাস্ট সেন্ড দ্য টেক্সট লাইক আই উইল চার্জ 1000, দে উইল নেভার কনভার্ট, তোমার ওটা সেল হবেই না। আচ্ছা, যদি আমার কাছে ধরেন আমি যদি একটা এজেন্সি শুরু করি ফ্রম জিরো, কেউ শুরু করতেছে এখানে ধরেন, যে দেখতেছে এমন কেউ শুরু করতেছে, তো আপনি বললেন ফেসবুক থেকে ক্লায়েন্ট পাওয়া উচিত, ফার্স্ট স্টার্ট করা উচিত, স্টার্ট করা উচিত ওখান থেকে, ইজি হবে। তাহলে ওটা হচ্ছে আমরা যদি জিরো কস্টে ধরি তাহলে টাকা লাগতেছে না, তাই না? জাস্ট ডিএম, যত আমি ডিএম করতে পারবো দিনে, ওইটাই আমার এফর্টটা, টাইমটা এফর্টটা। তোমাকে সিলেক্ট করতে হবে তুমি কোন নিশ নিয়ে আগাবা। যেমন আমি ইমেল মার্কেটিং, আমি ফেসবুক মার্কেটিং নিয়ে আগাচ্ছি। আচ্ছা, সো ফর মি মাই কিওয়ার্ড ইজ ইমেল মার্কেটিং, মাই কিওয়ার্ড ইজ মিডিয়া বাইং, মিডিয়া বায়ার, ঠিক আছে, বিএ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, দোজ আর মাই কিওয়ার্ডস। তুমি যে সেক্টর নিয়ে কাজ করো, তোমার সেই সেক্টরের কিওয়ার্ড জানতে হবে। আচ্ছা, look for that, search for that group, join those group, then you will find those people. এরকম একটা গ্রুপ থেকে ক্লায়েন্ট পাওয়ার সাকসেস রেট কেমন হবে? এটা কি বেশি চান্সেস নাকি আমি জাস্ট কোল্ড ইমেল করে ক্লায়েন্ট পাওয়া বেশি? কোল্ড ইমেল থেকেও আসে, অবশ্যই কোল্ড ইমেল থেকে কনভার্ট হয়, কিন্তু কোল্ড ইমেল আমার এক্সপেন্সিভ। স্টার্টিং ছিল কোল্ড ইমেল ছাড়া, এই ডিএম করে আমার স্টার্টিং। কোল্ড ইমেল তো তোমার একটা পেইড মার্কেটিং, তোমাকে টুল কিনতে হবে, এক্সপেন্সিভ, ডোমেইন কিনতে হবে, অনেক কিছু এক্সপেন্সিভ। একটা এজেন্সি যদি যার টাকা আছে ও যদি কোল্ড ইমেল করতে চায়, ওর কেমন খরচ পড়বে টোটাল? এটা ডিপেন্ড করে মান্থলি বা পার ডে কতগুলো ইমেল পাঠাবে। সো আপনি সাজেস্ট করেন কেমন একটা, ধরেন আমি अगेन জিরো থেকে শুরু করতেছি, ঠিক আছে, জিরো থেকে লাইক তোমার যদি ভালো রেসপন্স এক্সপেক্ট করো, প্রথমত ডিপেন্ড করে তুমি ইমেল টেমপ্লেটটা কেমন, মানে ইমেল কপি রাইটিং, জি, ইমেল টেমপ্লেটটা কেমন করে সাজাচ্ছ, সেটা খুব একটা বড় হওয়া যাবে না। আমরা লং কিছু পড়তে সব পছন্দ করি না, যখনই দেখি লং কিছু আমরা বাদ দিই, স্কিপ করি। শর্টের মধ্যে তোমাকে পয়েন্টটা হিট করতে হবে। তোমার সাবজেক্ট লাইন ক্যাচি সাবজেক্ট লাইন হতে হবে, যেন সেই ইমেলটা ওপেন করে। আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে তাকে ইমেলটা ওপেন করা।
আমার ইনবক্সে অনেক ইমেল আসে, সব কিছু ওপেন করি না কিন্তু। আমরা কেউই করি না, এটাই একদম প্রথম টার্গেট হচ্ছে সাবজেক্ট লাইনটা দেওয়া, সেই সাবজেক্ট লাইনটার পরে হচ্ছে তারপর আমার ইমেল বডিতে আমি কি লিখছি। আর এরপর হচ্ছে পজিটিভ যে রেশিওটা অ্যারাউন্ড 300 to 400 ইমেল পাঠালে আমরা 2-3টা পজিটিভ পাওয়া শুরু করি। 300 থেকে 400টার ইমেল পাঠালে, আচ্ছা যদি 1000 পাঠায় তাহলে 4-5 বা অ্যারাউন্ড 10 না 8-9-10 রিপ্লাই পাবে, সেখানে তোমার 4-5টা নেগেটিভ থাকবে, 4-5টা পজিটিভ থাকবে। আচ্ছা ঠিক আছে, এরপরে 5টাকে তোমার ফলো আপ দেওয়া, মিটিংয়ে নিয়ে আসা, ইটস আপ টু ইউ হাউ ইউ ওয়ান্ট কনভার্ট। হাজারে মানে 1% হলাম 10টা, হ্যাঁ, তাই না? 1000-1%। হ্যাঁ, 10টা এসছে, হ্যাঁ 10টা। এবং তোমার লিড সোর্স করছো কোত্থেকে সেটাও ভ্যারি, সেটা অনেক matter সেটাও করে। ম্যাটার করে। আচ্ছা, সো আমরা আবার ধরি আমরা জিরো থেকে স্টার্ট করতেছি, একজন যে দেখতেছে হ্যাঁ। ওর ক্লায়েন্ট পাওয়ার কয়টা উপায় আছে। একটা হতে পারে ফার্স্ট হচ্ছে নিশ, আমরা যে পুরো স্টেপগুলো দেখি, ফার্স্ট হচ্ছে নিশ সিলেক্ট করা, হ্যাঁ, আমি আপনি কি কোন করতে niche চাই, নিয়ে কাজ করবেন। আমি কি করতে চাই। সো ধরেন আমি সিলেক্ট করলাম এসইও, ধরেন হ্যাঁ। এসইও সিলেক্ট করার পর আমার আসতেছে হচ্ছে আমার কতগুলো ওয়ে আছে ক্লায়েন্ট পাওয়ার। ফার্স্ট ওয়ে বলতেছি জাস্ট সোশ্যাল মিডিয়াতে গিয়ে ডিএম করো, ক্লায়েন্ট খুঁজে। সোশ্যাল মিডিয়াতে যাও, বিভিন্ন গ্রুপ সার্চ করো, ওখানে অনেক ক্লায়েন্ট পাবে, অনেকে তার প্রবলেমগুলো শেয়ার করবে, তাদেরকে নক করো। Yeah, awesome. তোমার যে প্রবলেমের সলিউশন যদি জানা থাকে তুমি তাদেরকে নক করো। Awesome. আর সেকেন্ডলি আমরা দেখতেছি যে আমরা যদি টাকা খরচ করতে পারি, আমরা কোল্ড ইমেলগুলো, কোল্ড ইমেল মাধ্যমে করতে পারি। হ্যাঁ কোল্ড ইমেলের মধ্যে কত টাকা খরচ হয়? 400-500 ডলার মনে হয় খরচ স্টার্ট করতে অ্যাটলিস্ট। স্টার্ট তুমি 1000 যদি করো তাহলে অ্যারাউন্ড 400-500 যাবে, 400-500 ডলার ইউএসডি পার মান্থ, পার মান্থ। Wow, yeah, that is costly. এতে ভালো সোশ্যাল মিডিয়া থেকে ডিএম মানে করে, যারা একেবারেই স্ক্র্যাচ থেকে শুরু করবে তার জন্য বেস্ট। তার জন্য হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে আউটরিচ করা, লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে আউটরিচ করা। আপনি কোনটা প্রেফার? আপনি ফেসবুক করছেন তো আপনি ফেসবুকে আমি প্রেফার করেন? প্রেফার করি ফেসবুক আর লিঙ্কডইন। আমার বেশিরভাগ ক্লায়েন্ট হচ্ছে 80% ফেসবুক, 20% হচ্ছে লিঙ্কডইন। আচ্ছা, নাইস। সো ভাই আমি আপনার সেলস প্রসেসগুলো দেখছি ইউটিউবে অনেকগুলা, ভালো আছে। সো ইফ ইউ কুড সে লাইক আপনি কেমনে প্র্যাকটিস করছেন, কেমনে সেলসটা মানুষকে বেটার করতে পারে কেমনে কেউ? লাইক আমি তোমাকে বললাম আমার জার্নি হয়েছে টেলিমার্কেটিং। হ্যাঁ। আই স্টার্টেড মেকিং সেল ফ্রম মাই বিগিনিং, ফ্রম মাই ক্যারিয়ার। যখন ক্যারিয়ারটি স্টার্ট করি জার্নিটাই হচ্ছে ওখান থেকে। তো ওখান থেকে আমার সেই মাইন্ডসেটগুলো বোঝা, ওদের ওদের কালচারটা বোঝা, ওদের সাথে কথা বলার ধরনটা কি হতে হবে। এরপর যখন আমি তাদের মিটিংয়ে নিয়ে আসি, আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, মিটিংয়ে আনেন কেমন এটা বলেন আমাকে। মিটিং আনার প্রসেস হচ্ছে ডিএম করা। ডিএম করার পরে তারা যদি মেসেজটা সিন করে, তারা অনেক কিছু জানতে চায়। তুমি আগে কি কাজ করছো, এক্সপিরিয়েন্স কেমন। তখন আমি তাদের আমার কেস স্টাডি শেয়ার করি, আমার টেস্টিমোনিয়াল শেয়ার করি। ঠিক আছে, এরপর সে যে বলে প্রাইসিং, যখনই সে বলে প্রাইসিং, লেটস জাম্প অন আ মিটিং, লেটস টক। রিজেক্ট করে না যে না আমার সময় নাই? হ্যাঁ, অবশ্যই রিজেকশন থাকবেই। হ্যাঁ, তখন কেমনে এগুলোকে ট্রিট করতেছেন কেমনে? রিজেক্টগুলোকে কনভার্ট করার চেষ্টা করি, বাট যদি খুব একটা দেখা যাচ্ছে যে না তারা অ্যাডামেন্ট, দে উইল নট কনভার্ট, দে ডোন্ট ওয়ান্ট টু বাই এনিথিং, আই লিভ। ওকে আমি আর বদার করি না। ঠিক আছে, আপনি যেহেতু এই যে সোশ্যাল মিডিয়াতে করতেছেন ক্লায়েন্ট রিচগুলা, সো ক্লায়েন্ট অ্যাকুইজিশন কস্ট নাই তেমন না? না, এখানে আমার খুব একটা ক্লায়েন্ট অ্যাকুইজিশন। এখন যেহেতু এজেন্সি রান করা হচ্ছে, এখন কি ক্লায়েন্ট অ্যাকুইজিশন কস্ট হয় নাকি? হ্যাঁ, এখন আমার কোল্ড ইমেল যাচ্ছে, সেখান থেকে কিছু কস্ট যাচ্ছে। আমার এখন এজেন্সির জন্য আমি কোল্ড ইমেল করছি, সেখান থেকে যাচ্ছে। আচ্ছা, সো আমরা যদি $6,000 রেভিনিউ ধরি, $6,000 মধ্যে আমরা ক্লায়েন্ট পেতে কেমন টাকা লাগে ধরেন, কেমন টাকা স্পেন্ড করতে হয়, আর আমাদের কেমন ক্লায়েন্ট আনতে যাচ্ছে পারতেছি? মিনিমাম যে বললাম অ্যারাউন্ড 400-500। আর কেমন ক্লায়েন্ট আনতে পারতেছি আমরা ওরকম স্পেন্ডিং এ? এটা ডিপেন্ড করে এজেন্সির সাইজের উপর। ইফ ইটস আ বিগ এজেন্সি, দে উইল রেডি টু পে ইউ লাইক অ্যারাউন্ড 1500, 2000, 1800। স্মল এজেন্সি ওরা 5 থেকে 1000। আমরা কি যে কোনো নিশে এরকম একটা এজেন্সি তৈরি করতে পারবো? লাইক লেটস সে ডিজাইন, হ্যাঁ, অর ভিডিও এডিটিং করা যায়। ডিফারেন্সটা কি হয় একটা ভিডিও এডিটিং এজেন্সি আর লেটস সে ভিডিও এডিটিং এজেন্সি এখন অনেক পপুলার কিন্তু বাংলাদেশে। হ্যাঁ, অবশ্যই। সো এইটা আর আপনার একটা লিড জেনারেশন এজেন্সির মধ্যে ডিফারেন্সটা কি হয় ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে? ভিডিও এডিটিং এর জন্য তো লিড লাগবেই। লিড হচ্ছে ওই ক্লায়েন্টই হচ্ছে ওর লিড, তাই না? এখানে আমি একই আইডিয়া সাজেস্ট করব, তোমার হচ্ছে ওই ইমেল করা বা ডিএম করা। লাইক রিসেন্টলি যখন আমি নীল নাফিসের কথাটা শেয়ার করতে চাই, 3-4 months back I saw his like story, like he is looking for an email marketing specialist. আচ্ছা, ও তোমার ওর স্টোরি ছিল ইনস্ট্যান্টলি জানে এমন কেউ লাগবে, অ্যাপোলো জানে এমন কেউ লাগবে। তো আমি তাকে প্রথম ফেসবুকে নক দিই। আচ্ছা, তখন আমি ওর ফেসবুক ফ্রেন্ড লিস্টে ছিলাম না। আচ্ছা, আমি ওয়েট করলাম 2-3 দিন, আমি ফলো আপ করলাম, সে আমার মেসেজ দেখছে না। তখন আমি চেষ্টা করলাম তাকে ওয়ান ওয়েতে নক করলে হবে না, আমাকে 4-5 ওয়েতে নক করতে হবে। আমি তাকে লিঙ্কডইনে নক করলাম, আচ্ছা, আমি তাকে ইনস্টাগ্রামে নক করলাম, আমি তাকে ইমেল পাঠালাম, ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, 4 ওয়েতে নক করলাম। সুপার, উইদিন 2 days I got reply. আচ্ছা, সুপার, নাইস। লিঙ্কডইনে সে আমাকে রিপ্লাই করে।
আমি যদি ওই একটা ওয়েতে থাকতাম তাহলে এটা আমি শিখা reply উচিত টা সবার পেতাম। এখানে, অ্যাকচুয়ালি শিখা উচিত। হ্যাঁ, এফর্টটা কত ম্যাটার ওই করে। একটা ওয়েতে থাকলে আমি হয়তো বা তার থেকে রিপ্লাই পেতাম না। লিঙ্কডইনে সে আমাকে রিপ্লাই দেয়, তখন সে আমাকে বলে তোমার পোর্টফোলিও দেখাও, তোমার কাজের এক্সপিরিয়েন্স দেখাও। আমি ডিরেক্টলি আমার ইউটিউব লিঙ্ক দিয়ে দিই, হুম, গো হ্যাড অ্যান্ড সি মাই ইউটিউব চ্যানেল। তখন সে আমাকে কোনো ইন্টারভিউ নাই, সে বলে মিটিংয়ে আসো, কথা বলি, সে আমাকে কাজ দিয়ে দেয়। নাইস। ইউটিউব করার রিজনটা কি এটাই না, পোর্টফোলিও হিসেবে ইউজ করার নাকি, হ্যাঁ, নাকি কন্টেন্ট পোর্টফোলিও ক্রিয়েট বা করার ইচ্ছা আছে? ক্লায়েন্টকে কনভিন্স করার জন্য দেখানো, দেখো আমি কাজ করেছি অনেকগুলো ক্লায়েন্টের সাথে, ক্লায়েন্টদের দেখানো যায়, ওরাও একটা ওদের ট্রাস্ট বিল্ড হয় যে না ও কাজ জানে। হুম, এখানে কন্টেন্ট ক্রিয়েট করার তেমন একটা ইচ্ছা নাই না, এটা হচ্ছে জাস্ট। না, আমি একটু মানে একটু শাই টাইপ ছিলাম, আমি ক্যামেরা ফেস খুব একটা হইনি। লাইক দিস ইজ মাই ফার্স্ট টাইম আচ্ছা। ডুইং দ্য পডকাস্ট, ঠিক আছে? আচ্ছা, তো আমার কাছে মনে হতো কেমন করে ক্যামেরার সামনে কথা বলবো, কিভাবে বলবো। সো আমার যে ক্লায়েন্টের মিটিংগুলো হচ্ছে, লেটস ওয়াই নট স্টার্ট ডুইং দ্যাট, ওয়াই নট স্টার্ট আপলোডিং দোজ থিং অন ইউটিউব। সেই মিটিংগুলো আমি পিসিতে রাখা থাকতো, রেকর্ড করা, সেগুলো আমি ধীরে ধীরে আপলোড করা শুরু করি। আমার ভালো লাগছে। আমি ইউটিউবটা কালকে যখন দেখতেছিলাম, অনেকগুলা সেলস প্রসেস, পুরো প্রসেসটা দেখা যেতেছে একদম এক্স্যাক্ট। এগুলো বাংলাদেশে অ্যাটলিস্ট অনেক কম আছে আমার মনে হয়, আমি দেখি নাই। আমাদের ছেলেপেলেরা একটা জিনিসে পিছিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কমিউনিকেশন। এক্স্যাক্টলি। It's not like we don't have potential, we don't have skills. We have lots of skills. The thing is that we are lacking behind is communication. We cannot convey our message to them. Yeah. We cannot make them understand that yes, I can do the job for you. Yep. That's the problem. আপনি কমিউনিকেশনে বেটার হয়েছেন কেমনে? এটা দ্যাটস এ গুড কোশ্চেন। কেমনে হয়েছে? আমার ইংলিশটা খুব আগে থেকে খুব ভালো লাগতো, আমার একটা ফেভারিট সাবজেক্ট ইংলিশ। আচ্ছা। আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আচ্ছা। আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট না। আমি ন্যাশনাল ভার্সিটি থেকে পড়াশোনা করেছি অ্যাকাউন্টিংয়ে, আমার মাস্টার্স করা ঢাকা কলেজ, এবং জগন্নাথ থেকে আমার MBA করা। 2015-তে আমার MBA শেষ হয় আচ্ছা। জগন্নাথ থেকে। এরপর আমি বাংলা লিঙ্কে কল সেন্টারে 1 মাসের জব করেছি। আমি ধানমন্ডিতে অগমেডিক্স নামে একটা অফিস আছে, সেখানে কাজ করেছি প্রায় 9-10 মান্থস। অগমেটিক্সও তো টেলিমার্কেটিংই করে, সিমিলার ওদের। না, ওরা স্ক্রাইবিং এর কাজ Scribing ডক্টরের সাথে কাজ করে, ডক্টরের সাথে করে। ইউএসএ ডক্টরের সাথে। Yeah. তো ওই জিনিসগুলো অনেকটা আমাকে হেল্প করছে। এরপর আমি 2017-এ আমি আইএলস দেই, আই গট 7 ইন আইএলস। আচ্ছা, নাইস। আইএলস এর প্র্যাকটিসটাও নিজে নিজেই করা, কোথাও এনরোল করিনি, কোথাও কোর্স করিনি। আচ্ছা, নাইস। 2-3 মাস 4 মাস নিজে নিজে প্র্যাকটিস করছি। সেটার জন্য অনেক গ্রুপে কানেক্ট হয়েছি, অনেক ফরেনারদের সাথে কথা বলছি, প্র্যাকটিস করছি, অনেক ইউটিউব চ্যানেল ফলো করছি। দেন আই গো ফর দ্য এক্সাম, এই পুরো প্রসেসে ইংলিশটা বেটার হয়েছে। হ্যাঁ, এখান থেকে আমার ইংলিশ ধীরে ধীরে আমার ইংলিশ মানে আমার কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করছে এখান থেকে। ইংলিশ ধরেন তাও একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ইংলিশ হতো না মানে একদম যে ফ্লুয়েন্ট হতে হবে এমন না, কিন্তু কমিউনিকেশন স্কিল যে কথা বলতে হয় কেমনে, ইংলিশ জাস্ট বলতেছে না, জাস্ট কোন সময় কি বলা উচিত, যেমন একটা সেটা ভালো আমার টিপ হয়েছে। দিলেন। আমি যখন এই যে টেলিমার্কেটিং এর কাজগুলো শুরু করলাম, তখন আমি যখন দেখলাম যে আমাকে রিজেক্ট করতেছে কেন, তখন ওই যে এজেন্টদের যারা তোমার ওখানে মেন্টর ছিল, ওরা গাইড করতো, তুমি এটা বলো, বা যারা ভালো সেল করতেছে ওদের সাথে কথা বলো। আচ্ছা, তখন ওদের সাথে কথা বলতাম, ওদের আইডিয়া নিতাম, ওখান থেকে ধীরে ধীরে আইডিয়াগুলো নিতাম। আপনি যদি কাউকে একটা 16 বছর কেউ দেখতেছে, ঠিক আছে, ওকে যদি একটা সাজেশন দেওয়া লাগতো যে কেমনে নিজে বেটার করতে পারবে, প্রথমত হচ্ছে যখন তুমি কোনো ক্লায়েন্টকে মিটিংয়ে আনবা বা ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবা, না ও তো ছোট, তো মিটিংয়েও আনতে পারতেছে না এখন, আচ্ছা, ও বেটার করতে পারে কেমনে? ঠিক আছে, বাউন্স হয়ে যাবে ওখান থেকে। যখন তুমি 7000 ইমেল পেলে, দেন তোমাকে এটা কানেক্ট করতে হবে তোমার ক্যাম্পেইনে, তোমার ইনস্ট্যান্টলি যে ক্যাম্পেইন তৈরি করবা সেখানে লিডে কানেক্ট করতে হবে। এরপর তুমি ক্যাম্পেইন সাজাও, ইমেল কপি রাইটিং করো, ইমেল লেখাটা সাজাও, সুন্দর করে সাবজেক্ট লাইন দাও। এরপর ইমেল কপি রাইটিং কি আপনার করা হয় নাকি? মোস্ট অফ দ্য টাইম আমি করি, কিন্তু যদি ক্লায়েন্টের কোনো প্রেফারেন্স থাকে, ক্লায়েন্ট বলে যে এটা চেঞ্জ করো, এটা চেঞ্জ করো, লাইক টেমপ্লেটে রেডি করার পর ওকে দেখানো হয়, ও যদি বলে না এখানে একটা এই ওয়ার্ডিংগুলো চেঞ্জ করে, এই ওয়ার্ডিংগুলো। আচ্ছা, ইমেল কপির একটু এক্সাম্পল দেন তো, যে বেটার কি করা যায়, লাইক একটা যদি শর্ট একটা ইমেল কপি বলেন যে একজন লিখতে পারবে একটা এসইও নিশের জন্য, ধরেন এসইওর জন্য। খুব শর্টে যদি বলি, আমি রিসেন্টলি আমার 2টা ক্লায়েন্টের জন্য আমি এসইও করি, 2টা অস্ট্রেলিয়ার ক্লায়েন্ট, এসইওর মানে ইমেল মার্কেটিং করতেছি ওর জন্য। ওর যেভাবে করা হচ্ছে, ওর এরিয়াতে, লাইক একটা হচ্ছে গোল্ড কোস্ট এরিয়াতে অস্ট্রেলিয়ার, আর একটা হচ্ছে তোমার সিডনিতে। গোল্ড কোস্টে যেটা করি, ওকে বলা হয়, মানে ও যখন রিচ আউট করে, সেখানে টেমপ্লেট হচ্ছে এমন যে তোমার ওয়েবসাইট আমি রিসেন্টলি ভিজিট করছি, আমার ব্যবসা হচ্ছে গোল্ড কোস্ট এরিয়াতে, তোমার ব্যবসাটাকে আরও গ্রো করা যেতে পারে আমার এসইওর মাধ্যমে, AI ড্রিভেন এসইও, গুগল অ্যাডস, এগুলো জিনিসের মাধ্যমে। আর সাবজেক্ট লাইনে তোমার অনেক সময় আমি ওই ব্যক্তির নাম ইউজ করি, লাইক হে আরশিল ইউ দেয়ার, নাম ইউজ করলে বেশি এনগেজিং হয় না? লাইক আরশিল আই হ্যাভ আ কোয়েশ্চেন ফর ইউ, সামথিং লাইক দ্যাট। তো ওটা তার কাছে মনে হয় যে এটা পার্সোনালাইজ ইমেল, সে আমাকে চেনে। আর এখন AI ইন্টিগ্রেট করলে ইমেলকে আরো পার্সোনালাইজ করা যায়, লাইক তার ব্যবসায়ের নাম বসানো, তার ওয়েবসাইট বসানো, ঠিক আছে, অনেক কিছু বসিয়ে যখন সে ভাবে সে আমাকে চেনে বা আমাকে নিয়ে স্টাডি করছে, তখন রেসপন্স রেটটা ভালো হয়। নাইস, সুপার।
আমাদের তেমন আর কিছু বলার নেই, আপনার কিছু বলার আছে, অডিয়েন্সকে কিছু বলবেন? না, আমি সবাইকে একটা জিনিস বলবো, তোমাদের কমিউনিকেশন স্কিলটা আগে ডেভেলপ করতে হবে। লাইক ওয়েন আই স্টার্টেড মাই জার্নি আই হ্যাড নো স্কিল, আই স্টার্টেড গেটিং মাই ক্লায়েন্ট জাস্ট বিকজ অফ মাই কমিউনিকেশন স্কিল। এইভাবে আপনাকে আমি ওভাবেই পাইছি জাস্ট বিকজ অফ মাই কমিউনিকেশন। তোমরা যদি কমিউনিকেট করতে পারো ভালোভাবে, তোমার স্কিল না থাকলেও তুমি ক্লায়েন্ট থেকে কাজ আনতে পারবা, কাজ নেওয়ার পর তুমি কাজ শেখো, কাজ ডেলিভার করো, ইউ ক্যান স্টার্ট মেকিং মানি। সুপার। আমি একটা পডকাস্ট দেখছিলাম রিসেন্ট, আই থিঙ্ক রাফায়াত রাকিবের, হ্যাঁ ওখানে সে একই জিনিস বলছে। সে তো এখন ফাইবারে হিউজ হিউজ, জানি। আর তার গ্রোথটাও হিউজ, প্রায় 6 মাসে মনে হয় সে টপ সেলারের দিকে গেছে, মানে যেটা অলমোস্ট ইম্পসিবল 6 মাসে টপ সেলার। ইনশাআল্লাহ আই উইল হিট করতে পারলে তো I will সুপার, make it. করতে পারলে সুপার, ট্রাই করে দেখেন, না পারার কোনো রিজন না, কিন্তু করতে পারলে ইটস হিউজ। তার মনে হয়, আমি জানি না, যা প্রোফাইল দেখে মনে হয় অ্যাটলিস্ট 2-3 কোটি টাকা মনে হয় ফাইবার থেকে আসার কথা, কম হতে পারে বেশি হতে পারে, বাট তার এখন ক্লায়েন্ট বেজ অনেক, ক্লায়েন্ট অনেক আছে। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেলে ওটা রিফারেলস আর অনেক বেশি ক্লায়েন্ট পাওয়া যায়। এটা যেমন এখন আমি আমার ওখানেই এক্সপেরিয়েন্স ফোকাস করতেছি, মার্কেটপ্লেস এখন ফোকাস করতেছি, মার্কেটপ্লেসের বাইরে থেকে আমি এখন আপওয়ার্কে, ফাইবারে ফোকাস করতেছি। সুপার। আমার মনে হয় যদি এটা কেউ দেখে থাকে, তার অ্যাটলিস্ট লিডস কেমনে জেনারেট করতে হয়, ক্লায়েন্ট কেমনে অ্যাপ্রোচ করতে হবে, এটা বোঝা হ্যাঁ, উচিত। লাইক ডোন্ট জাস্ট ডিপেন্ড অন ফাইবার, ডোন্ট জাস্ট ডিপেন্ড অন আপওয়ার্ক। পিপল ওন থিঙ্ক দ্যাট ফ্রিল্যান্সিং মানে হচ্ছে ফাইবার, আপওয়ার্ক। এর বাইরে অনেক অজস্র এজেন্সি আছে, অনেক ক্লায়েন্ট আছে যারা সোশ্যাল নেটওয়ার্কের সাথে কানেক্টেড, সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড। তাদেরকে ওখান থেকে রিচ আউট করো, তাদের কি লাগবে, তাদের কি প্রবলেম, তাদের পেইন পয়েন্টটা ফাইন্ড আউট করো, and hit that pain point. If you can figure that out, you can close the deal. The client will give you the job. সুপার সুপার, ভেরি নাইস টু হ্যাভ ইউ ম্যান। সুপার। Same here, bro. কমিউনিকেশন স্কিলটা যে ওই পর্যায়ে যেতে পারবে। প্রথম হচ্ছে ওর ইংলিশ একটু কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হবে, লাইক মিনিমাম রাইটিং স্কিল যেন ঠিক ওয়েতে লিখতে পারে, চ্যাটিং করতে পারে। ওর স্কিল যদি থাকে, ও যদি চ্যাটিংও বোঝাতে পারে, আমার কাছে মনে হয় অনেক সময় চ্যাটিংও ক্লায়েন্ট কনভার্ট করা পসিবল। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, চ্যাটিং করে, লাইক ফাইবারে কিন্তু তাই হচ্ছে, আপওয়ার্কও তাই হচ্ছে। হ্যাঁ। খুব সময় মোস্ট অফ দ্য টাইম দে ডোন্ট জয়েন দ্য মিটিং, দে ডোন্ট ওয়ান্ট টু, ম্যাক্সিমাম টাইম চায় না, ফাস্ট চায়। তো এগুলো মার্কেট প্লেস অনেক ফাস্ট ক্লায়েন্ট চায়, মানে যত ফাস্ট ক্লোজ করতে পারি, তাই বলে মার্কেট প্লেসে আসা। কিন্তু হ্যাঁ হ্যাঁ, আপনি মার্কেট প্লেসে নাই কেন কখনোই? আমার জার্নিটাই শুরু হয়েছে, আমি আগেই বলছি, মার্কেটপ্লেসের বাইরে থেকে। আমি এখান হ্যাঁ, থেকে পরে আসা হয় নাই কেন? এখান থেকে মজা পাই খুব বেশি। আর যখন আমি জানতে পারলাম যে ফাইবার থেকেও খুব ভালো ক্লায়েন্ট নেওয়া যাবে, আমি আউট অফ কিউরিওসিটি আই ওপেন মাই অ্যাকাউন্ট। আমি একটা অর্ডারও নিয়েছিলাম লিডের। অর্ডারটা ছিল তোমার হচ্ছে $50, আমি পেলাম হচ্ছে $40। তখন আমার কাছে মনে হলো যে আমি তো এই সেম কাজটা বাইরে করলে আমি পেতাম প্রায় 200 বা 500 এরকম। ওর কারণে আমার ওখানে ইন্টারেস্ট খুব একটা কাজ করে না, ঠিক আছে। কিন্তু এখন আমি আবার এখানেও ফোকাস করতেছি, কারণ আমার টিম এখন আমার জন্য আউটরিচ করতেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে। এখন আমি হচ্ছে ফাইবার, আপওয়ার্কে আমি ফোকাস করতেছি আমার ওই সাইটটা গ্রো করার জন্য। ফাইবারের আপওয়ার্কের ক্ষেত্রেটা কি আসলে যেমন বললাম 20% নিয়ে যাচ্ছে, প্লাস প্রাইসিংটাও কম, বিকজ কম্পিটিশন এত স্যাচুরেটেড, এত মানুষ কাজ করতেছে, কম, এটাও কম, প্রাইসিংটাও কম। বাট যখন আপনি লেটস সে 100 জন আছে, ঠিক আছে, 100 জনের মধ্যে যখন আপনি টপ 10-এ চলে যাবেন, সো 10 জনের মধ্যে চলে আসছেন আপনার লেভেলটা, তখন আপনার প্রাইসিং আবার সবচেয়ে উপরে। হ্যাঁ, আমি এখন ওটাই ট্রাই করতেছি। রিসেন্টলি আমি আমার একটা ক্লায়েন্টকে আমার আপওয়ার্ক থেকে অর্ডার করতে বলছি, আমাকে আপওয়ার্ক থেকে অর্ডার করছে। এরপরে রিসেন্টলি একটা নিউ ক্লায়েন্ট ধরছি, তার প্রাইসিংটা অনেক কম, $3 পার আওয়ার। আমি বলেছি না, ফর দ্য সেক অফ গ্রো মাই চ্যানেল, আমার আপওয়ার্কের প্ল্যাটফর্মটা একটু করার জন্য আমার লাগবে, আসুক, কম হলেও আসুক, সমস্যা নেই। আর হ্যাঁ, আর মজার ব্যাপার হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যদি একবার বড় হয়ে যাওয়া যায়, তখন তো অটোমেটিকলি ক্লায়েন্ট আসতেছে। হ্যাঁ, এখন আমার এতটুকু স্কিল আছে, একটা ক্লায়েন্ট আমাকে 500-এ হায়ার করে, আমি তাকে 2 মাসের মধ্যে I can prove myself and he will definitely raise my salary from 500 to 1000. I have that confidence. আপনি কি যখন ক্লায়েন্টগুলো ক্লোজ করেন এজেন্সি হিসাবে করেন নাকি আমি বেশিরভাগ এজেন্সিতে নাকি জব হিসাবে করেন? না না, আমি বুঝতে চাচ্ছি, আমি চাই লং টার্ম ক্লায়েন্ট। না, আমি ফিগার আউট করতে চাচ্ছি যে আপনি ওদেরকে বলেন কি, যে আপনি বলেন যে আমার এজেন্সি আছে, আমার সাথে কাজ করো, নাকি না আমি জব হিসাবে করেন? তো জানি না যে আপনি আরো 5টা ক্লায়েন্টের সাথে কাজ করতেন। না, ও জানে না। আমি যখন আমার এজেন্সি কাজ করাই, আমাদের এমন হয়েছে যে, মানে আমি তো অনেক করাই যে সেম জিনিসটা, সিমিলার জিনিস, যে কাজ আনি বাইরে থেকে আউটসোর্স করি, কাজ এনে এখানে কাউকে দিয়ে করাই, আমি নিজেও করি না, আমি নিজে পারি না, বাট কাজ আনছি, ঠিক কাজ আনতে পারছি। সো এনে যেমন একটা এক্সাম্পল দিই, আমাদের একটা ক্লায়েন্ট ছিল প্রো এফএক্স নামে, ইনস্টাগ্রামে হিউজ, প্রায় 6 লাখ মতো ফলোয়ার্স। তো ওরা প্রায় $1200 মতো দিত, মানে $1.5 লাখ, ঠিক আছে। তো আমি কাজটা নিয়েছি, বলছি সব পারি, কোনো বিগ ডিল না, ওর সাথে কথা বলছি, চ্যাটে কথা বলছি, পরে কলে কথা বলছি, সব নিলাম। নেওয়ার পর আমি 4 ঘন্টা ইউটিউব ভিডিও দেখছি ওই রাত্রে, যে আফটার এফেক্টসে অ্যানিমেশন কেমনে করে, পুরো বেসিক শিখে সব কিছু শিখলাম। কিন্তু
এক্সপিরিয়েন্সটা তো নাই, জাস্ট ভিডিও থেকে শিখছি। ডাউনলোড করলাম আফটার এফেক্টস, একটু দেখলাম। আমি নিজে তো পারবো না জানি, বাট আমি শিখছি, জানি যে করবে ওকে আমি অ্যাডভাইস করতে পারি যে কী করা হ্যাঁ লাগবে। হ্যাঁ হ্যাঁ সো 4 ঘন্টা স্পেন্ড করলাম। পরের দিন ফেসবুক গ্রুপস খোঁজা শুরু করলাম, কে আছে অ্যানিমেশন বাংলাদেশে পারে। নারায়ণগঞ্জ থেকে একজনকে পাইলাম, ওকে হায়ার করলাম। তো ও দেখলাম নিজে স্যালারি পাচ্ছিল, যেখানে কাজ করে প্রায় 20,000 মতো। সো আমার এখানে 1 ঘন্টা মতো কাজ করতে হবে দিনে। সো আমি বলছি যে আমি 12,000 টাকা দিব, আমার জন্য করো। সো 12,000 টাকা আমি ওকে দিছি, 1.5 লাখ টাকা পুরো আমার পকেটে। সো আর এটা না, একটা আসলে এই লাইনটাতে এটাই মজা, ঠিক এটা আছে? একটা এক্সাম্পল দিতেছি আমি। এরকম আউটসোর্স করলে বাংলাদেশ থেকে তুমি যেহেতু মেনশন করছো, আমার এরকম অনেক এক্সপিরিয়েন্স আছে। জাস্ট বিকজ আই এম গুড অ্যাট কমিউনিকেটিং উইথ দেম, আমি এরকম অনেক প্রজেক্ট নিয়ে আসছি যেটা আমার এক্সপিরিয়েন্স ছিল না একেবারেই। আমি জানি এই টুলটা ইউজ হয় এটার ইমেল মার্কেটিং এর জন্য বা এই কাজের জন্য, বাট আই নেভার ইউজ দ্যাট টুল। Yeah. ঠিক আছে, আই গট মাই ক্লায়েন্টস অন মেসেঞ্জার only, not Super. Fiverr. সুপার নাইস। আপনি কোনো এমনি এই যে কমিউনিকেশন স্কিল এগুলো ডেভেলপ করার জন্য কোনো সাজেশন আছে, লাইক বুকস টুকস এগুলো কিছু পড়া হয় নাকি না? না, আমার খুব একটা পড়া হয় না, আমার খুব একটা পড়া হয় না। আগে যে শিখাচ্ছেন ওইগুলো এখন হ্যাঁ, আর? আমার ওই লাইভ মানে এক্সাম্পল থেকে শেখা, আচ্ছা, প্র্যাকটিক্যাল শেখা, মানে কোনো বই পড়ে শেখা না। নাইস, অসম। আচ্ছা, সো আমরা যদি লিড জেন এগুলো নিয়ে কথা বলতেছি, টুলস একটু সাজেস্ট করেন যেগুলো একজন যে দেখতেছে ও শিখে ডেভেলপ করে কাজ করতে পারবে। ইমেল মার্কেটিং এর জন্য যে টুলসগুলো প্রয়োজন, আমি ইমেল মার্কেটিং এর কথাই বলি। তোমার ফার্স্ট টু লাস্ট যে টুলগুলো লাগবে, প্রথম হচ্ছে তোমার যদি ডোমেন থেকে ইমেল তুমি পাঠাও, তোমার ডোমেইন লাগবে, ডোমেইন কিনতে হবে। দেন সেটাকে ওয়ার্ক স্পেসে কানেক্ট করতে হবে, আইদার গুগল ওয়ার্ক স্পেস অর মাইক্রোসফট। কানেক্ট করার পর তোমার লাগবে হচ্ছে গিয়ে যে ইমেলটা পাঠাবে যে টুল দিয়ে, সেটা হতে পারে ইনস্ট্যান্টলি, হতে পারে স্মার্টলি। আপনি কোনটা সাজেস্ট করেন? আমি ইনস্ট্যান্টলি সাপোজ বর্তমানে সেটাই ট্রেন্ডিং, এটাই চলতেছে। এটা হয়ে গেল। এরপর হচ্ছে লিড সোর্স করবো কোথা থেকে। লিড সোর্স করার অনেক সাইট আছে, অ্যাপোলো আছে, জুম ইনফো আছে, সিমলেস আছে। আচ্ছা, এগুলা বেশি স্যাচুরেটেড না? আমি তো আমার জানার মতে তো অনেক স্যাচুরেটেড, লাইক সবাই ইউজ করতেছে অ্যাপোলো। বাট স্টিল ওয়ার্কিং, আচ্ছা, স্টিল ওয়ার্কিং। বাট এমন হয়ে গেল না যে আমিও রিচ করতেছি ভাইয়াকে, আপনিও রিচ করতেছেন ভাইয়াকে, সবাই এরকম তো হচ্ছে। 10 জনই ভাইয়াকে আমি reach যখন করতেছে। ডিএম করতেছি ওই ক্লায়েন্টকে কিন্তু আরো অনেকে ডিএম করতেছে। ইটস নট অনলি মি, কিন্তু 10 জন না, লাইক থাউজেন্ডস অফ পিপল হ্যাঁ। ডিএম করতেছে। এটাই তো হয়। এবং কিন্তু তারপরও ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে কম স্যাচুরেটেড নাকি? ক্লায়েন্ট ধরা পসিবল, হ্যাঁ। ওইখানে আমার ফাইবারে আপনাকে যেরকম অনেক ওয়েট করতে হবে, আমার গিগ ছাড়ার পরে অনেক দিন বসে থাকতে হবে, এটা ওখানে এটা হয় না। নিজের উপর এটা বেশি, লাইক কি বলে, নিজের পাওয়ারটা বেশি এখানে। হ্যাঁ ওখানে একটু করার পর কিছু করার থাকে না, ওয়েট করে থাকতে হয় জাস্ট। হ্যাঁ হ্যাঁ। নাইস। আর টুলস তো বলতে তারপর হচ্ছে তোমার অ্যাপোলো, D7 লিড ফাইন্ডার, সিমলেস, এরপর হচ্ছে লিড স্ক্রেপার, এরকম অনেক টুল আছে যারা লিড তোমাকে দেবে। ইউ হ্যাভ টু পে ফর দ্যাট টুল। ওকে, এটা গেল। এরপর হচ্ছে লিড ক্লিন করা। লিডটা তুমি যখন স্ক্রেপ করবা, এখানে অনেক ইনভ্যালিড লিড থাকে, ইরিলেভেন্ট লিড থাকে। হতে পারে সেই লোকের ইমেল এখন ভ্যালিড না, তার বিজনেস এখন বন্ধ, তার বিজনেস চলছে না। এর জন্য তোমাকে লিডগুলো ভেরিফাই করতে হবে। আচ্ছা, ফর এক্সাম্পল, ইউ ডাউনলোড 10,000 লিডস, এরপর তুমি ওই ভেরিফাই টুল দেবো, সেটাকে ভেরিফাই করো। সে তোমাকে আবার সেখান থেকে ভেরিফাই করে 7,000 লিড দেবে। ও জানাবে যে 7,000 3,000 হচ্ছে রিস্কি ইমেল। আচ্ছা, ইফ ইউ সেন্ড ইমেল, ইট উইল বাউন্স। স্প্যামে চলে যাবে আর কি। স্প্যামে যাবে না, বাউন্স হবে, এবং ওই ইমেলটাই অ্যাক্টিভেট নাই। আই পেড ফর দ্যাট টুল ফর মি, হি পেড ফর দ্য টুল অ্যান্ড আই লার্ন ফ্রম হিম। আচ্ছা, সেই আমার ক্ষেত্রে কি হয়েছে, আমি যখন এটা একবার শিখে গেছি যে আচ্ছা আমি আমার কমিউনিকেশন ইউজ করে ক্লায়েন্টকে ক্লোজ করতে পারি, হ্যাঁ, তো আমি যখন চিন্তা করছি আমার কাজ করা লাগবেই কেন। আমি এখন যদি আমি যে কাজ পারি ওই কাজও আমি মানুষকে দিয়ে করাই, কাজ আমি ফোকাস করি বেশি ক্লায়েন্ট আনার ক্ষেত্রে। সো আমি রিচ করি বেশি, ওইগুলো ফোকাস লাইক করি। এজেন্সিতে তোমার যারা ক্লোজার, যারা ডিল ক্লোজ করে, ওদের কিন্তু প্রাইস অনেক, স্যালারি অনেক হাই। দে আর মেকিং 5-6 grand ফ্রম ওয়ান Commission সহ। অনেক সময় 10 grand হয় কমিশনে অ্যাড করলে, ঠিক আছে? তো ক্লোজারদের ডিমান্ড অনেক বেশি। আমার টিমে আমি একাই ক্লোজার, তো আমি ক্লায়েন্ট ধরতেছি, আমি ওরা কাজ করতেছে। ক্লোজার ডেভেলপ করা অনেক ডিফিকাল্ট একটা স্কিল। ক্লোজারকে আরেকটা যে ক্লোজার বানাবেন, আপনাকে যে রেপ্লিকেট করবেন, হ্যাঁ হ্যাঁ, ওটা অনেক ডিফিকাল্ট, ওটা অনেক ডিফিকাল্ট। বাট এমন মানুষ আছে যে আপনার থেকেও ভালো, অবশ্যই ওকে হায়ার করতে পারলে আর কোনো প্যারা হ্যাঁ, লাগে না। ওইটাই আমি আসলে আজকের পডকাস্টটা আমার মেইন আইডিয়াটা ছিল যে যদি কেউ একজন নতুন কেউ দেখে, বাংলাদেশে যেমন এজেন্সি অনেক আছে, শুরু করে এজেন্সি বা ছোট 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 এজেন্সি শুরু করে, ক্লায়েন্ট অ্যাকুইজিশন তেমন করতে পারে না। এটা আপনার কোনো আপনি তো এতক্ষণ অ্যাডভাইস দিলেন যে কী করা উচিত, কোনো আইডিয়া আছে যে কেন পারে না এক্স্যাক্টলি? প্রথম কথা হচ্ছে কমিউনিকেশন স্কিল খুব একটা নাই, এটা বললাম, এটা হচ্ছে একটা কথা। আর তাদের কাছে ইনাফ কেস স্টাডি নাই, ইনাফ কিছু প্রুফ দেখাতে পারছে না ক্লায়েন্টকে যে আমার আগে কাজ করা হচ্ছে। এটা করতে পারে কিনা ফ্রিতে কাজ করা? এটা হ্যাঁ, আমি যখন বললাম, আমার যখন ক্লায়েন্ট ছিল না, আমি অনেক ক্লায়েন্টের জন্য ফ্রি কাজ করেছি উইদাউট স্যালারি। অনেক আছে ফ্রিতেও কাজ পায় না ঠিক করে,
চেষ্টা করলে ফ্রিতেও কাজ পায় না, বিকজ Maybe in that case, I maybe think- I I think- was lucky. আই থিঙ্ক হার্ড ওয়ার্কটা যে আপনি 30-40টা যে ডিএম করতেন পার ডে, এটাই মনে হয় এনাফ মানুষ করা হয় না। হ্যাঁ হ্যাঁ, এখানে- এটা অনেকে বোর হয়ে যায়। ইটস নট লাইক অনলি ডিএম, আই এম ফলোইং দেম আপ এভরি ডে। লাইক গতকাল তাকে একটা মেসেজ করলাম, আজকে তাকে আমি একটা মেসেজ করলাম, মিনিমাম 5-6 ডে আই ফলো আপ উইথ দেম, 5 to 6 days। এমনও হয়েছে 3 নাম্বার ফলো আপে সে ডিরেক্টলি আমাকে মেসেঞ্জারে কল দেয় উইদাউট এনি টেক্সট, কল দিয়ে বলে আমার এটা সমস্যা হচ্ছে, এটাকে সর্ট আউট করো। আচ্ছা, আমি ইনস্ট্যান্ট সর্ট আউট করলাম, সে আমাকে ইনস্ট্যান্ট পেও